জুইয়ের কাণ্ড দেখে পরাগ আর আনিকা দুজনেই বোকার মতো জুইয়ের দিকে তাকিয়ে থাকে। জুই একবার নিজের হাতের চামচের দিকে, একবার পরাগ আর আনিকার দিকে, আরেকবার পাশের টেবিলের দিকে তাকায়। বেচারি বুঝতেই পারেনি চিকেনটা এভাবে গিয়ে পড়বে। জুইয়ের মুখটা এতটা কাচুমাচু করে রেখেছে যে কেউ দেখলে মনে করবে জুইয়ের মাঝে এখন বড় ধরনের অপরাধবোধ কাজ করছে। পরাগের মুখে খাবার, সে খাচ্ছেও না ফেলছেও না, মুখের খাবার মুখে নিয়েই জুইয়ের দিকে তাকিয়ে বসে আছে। পাশের টেবিলের লোকও তো সেই রকম কেঁপে গেছে। তিনি নিজের টেবিল থেকে উঠে পরাগের সামনে এসে বলে, কে ফেললো আমার মাথায় চিকেনটা? লোকটা রেগেমেগে আগুন হয়ে গিয়েছিল। পরাগ তাড়াতাড়ি মুখের খাবারটা গিলে বলে, সরি, কেউ ফেলেনি। ফেলেনি মানে? না ফেললে আমার মাথায় গিয়ে পড়ল কি করে? চিকেনের কি হাত পা আছে নাকি যে হেঁটে হেঁটে বা উড়ে গিয়ে আমার মাথায় পড়বে? না মানে আসলে আমি বলতে চাইছি কেউ ইচ্ছে করে ফেলেনি। চিকেনটা কাটতে গিয়ে স্লিপ খেয়েছে। সরি, কাটতে গিয়ে পড়ে যায় এটা আজ ফার্স্ট শুনলাম। খেতেই যেহেতু জানেন না তাহলে রেস্টুরেন্টে খেতে আসেন কেন? বাড়িতে খেলেই পারেন। এত জোরে লেগেছে, বাপরে বাপ। জুই লোকটার কথা শুনে খেয়াল করে দেখে লোকটা মাথা ন্যাড়া করা। জুই আনিকার কানের কাছাকাছি মুখটা নিয়ে ফিসফিসের থেকে একটু জোরে বলে, আনিকা দেখো, লোকটা মাথা ন্যাড়া বলেই ব্যথা পেয়েছে। চুল থাকলে একটুকুও ব্যথা পেত না। জুইয়ের কথা শুনে লোকটা আরেকটু রেগে যায়। তিনি বলেন, বেয়াদব মেয়ে, একত অন্যায় করেছ, এখন আবার এই সেই বলা হচ্ছে? বড়দের সাথে কেমনে কথা বলতে হয় জানো না? পরাগ দেখল রেস্টুরেন্টের প্রায় সব লোকজন তাদের দিকে চেয়ে আছে। পরাগ বিষয়টাকে সমাধান করার জন্য চেষ্টা করছে। লোকটার কাছে অনেকবার ক্ষমাও চাইল, কিন্তু জুইয়ের কথা শুনে লোকটার মাথা আরো খারাপ হয়ে যায়। পরাগ বলে, ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। পরাগ এত করুণ করে লোকটার কাছে ক্ষমা চাচ্ছিল যে এই দৃশ্যটা দেখে জুইয়ের চোখে পানি চলে আসে। জুই দুই হাত জোর করে লোকটার সামনে দাঁড়িয়ে বলে, আম সরি, আমি আসলেই কখনো এসব খাবার খাইনি। চামচ দিয়ে কেমনে খাবার খেতে হয় তাও জানি না, তাই এটা আপনার শরীরে গিয়ে পড়েছে। প্লিজ আপনার যা বলার আমাকে বলুন। উনাকে কিছু বলবেন না, উনার কোনো দোষ নেই, উনি তো কিছু করেনি। কথাগুলো বলতে গিয়ে জুইয়ের চোখে পানি চলে এসেছিল। মুখটা মেঘলা আকাশের মতো কালো হয়ে গিয়েছিল। হঠাৎ সূর্য উদিত হওয়া আকাশে মেঘ জমার মতো। জুইয়ের এমন মুখ দেখে লোকটার সব রাগ চলে গিয়েছিল। তিনি ভালো করে জুইকে দেখলেন। মেয়েটা বেশ সুন্দর, অপ্সরীর মতো। চেহারায় একরকম মুগ্ধতার চাপ, মায়া মায়া ভাব। এমন ফুটফুটে একটা মেয়ের সাথে বেশিক্ষণ রাগ করে থাকা সম্ভব না। তিনি একবার পরাগের দিকে তাকিয়ে আবার জুইয়ের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, আর ক্ষমা চাইতে হবে না। এরপর থেকে সাবধানে কাজ করবেন। কথাগুলো বলে লোকটা চলে গেলে জুই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। পরাগ আস্তে করে বলে, বসো। জুই কিছু না বলে বসে পড়ে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আনিকা জুইয়ের হাতের উপর নিজের হাত রেখে বলে, কাঁদছ কেন? আমার জন্য তোমাদের কতগুলো কথা শুনতে হলো। শুধুমাত্র আমার বোকামির জন্য আজ তোমাদের এত অপমান সহ্য করতে হলো। আমাকে ক্ষমা করো তোমরা। জুইয়ের চোখ দিয়ে আবার পানি পড়তে শুরু করেছিল। এবার তার কান্নার একটু শব্দ তৈরি হয়েছিল। পরাগের খারাপ লাগছিল, সাথে অস্বস্তিও লাগছিল। মেয়েটা কথায় কথায় এত কাঁদে কেন? সে ইচ্ছে করে তো কিছু করেনি। পরাগের ইচ্ছে করছিল জুইকে সান্ত্বনা দিতে, কিন্তু মনে সংকোচ কাজ করছিল। আনিকা জুইয়ের চোখ দুটি মুছে দিয়ে বলে, কি যে বলো, তুমি কি ইচ্ছে করে কিছু করেছ নাকি?
এটা একটা অ্যাক্সিডেন্ট। আর আমরা কেউ অপমানিত হইনি। হ্যাঁ, লোকটার কথাগুলোতে একটু খারাপ লেগেছিল, কিন্তু সব ঠিক আছে। প্লিজ কান্না থামাও। সবাই আমাদের ফলো করছে, প্লিজ। জুই মাথা তুলে তাকিয়ে দেখে সত্যি অনেকে তাদের দিকে তাকিয়ে আছে। জুই সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভীষণ লজ্জা পায়। পরাগের দিকে চোখ পড়তেই দেখে পরাগের মুখটা কেমন উজ্জ্বল হয়ে আছে। মুছকি মুছকি হাসছে। পরাগকে এভাবে দেখে জুইয়ের আরো লজ্জা লাগছিল। জুই তাড়াতাড়ি মাথাটা নিচু করে ফেলে। পরাগ ওয়েটারকে ডেকে আবার জুইয়ের জন্য খাবার অর্ডার করে। জুই বলে, আমি আর খাবো না, আপনারা খান, আমি বসে থাকি। জুইয়ের কথা শুনে আনিকা অবাক হয়ে বলে, খাবে না মানে? কিছুই তো খেতে পারোনি। আমরা খাবো আর তুমি বসে থাকবে কেন? দেখো এমনি একটা ঝামেলা হলো। আর কোনো ঝামেলা করতে চাই না। আমি এসব জীবনেও খাইনি, আর খেতেও চাই না। এসব খাবার আমাদের জন্য নয়, তোমরা খাও। জুইয়ের কথা শেষ হতে না হতেই পরাগ বলে, সবার জীবনেই তোমার মতো একটা প্রথম দিন থাকে। মায়ের পেট থেকে কেউ খেয়ে আসেনি বা সবকিছু শিখে আসেনি, এভাবেই একটু একটু করে শিখে। আর অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা ঘটে গেছে বলে এই নয় যে বারবার সেইম ঘটনা ঘটবে। আর জীবনের প্রথম যে কোনো কাজ থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে। তুমিও করবে। কোনো জিনিস পারি না বলে পিছিয়ে আসা উচিত নয়, বারবার চেষ্টা করতে হবে। ঠিক আছে? পরাগের কথা শুনে জুই আর কিছু বলার মতো পেল না, শুধু অবাক হয়ে পরাগকে দেখল। 5 মিনিট পর জুইয়ের খাবার চলে আসে। জুই এবার খাবার সামনে নিয়ে বসে আছে। ভয়ে চামচগুলো হাতে নিতে পারছে না। মনে হচ্ছে আবার কারো মাথায় গিয়ে ঠুস করে পড়বে, আর সেই লোকটা এসে তাকে ইচ্ছেমতো ঝাড়বে। জুই অপলকে খাবারটা দেখছিল। পরাগ জুইয়ের বিষয়টা বুঝতে পেরে জুইয়ের প্লেট থেকে চামচগুলো নিয়ে বলে, চামচগুলো এভাবে ধরো। পরাগের দেখানো স্টাইলে জুই চামচগুলো হাতে নেয়। পরাগ আবার বলে, ডান হাতের চামচটা চিকেনে স্কিপ করবে আর বাম হাতে চিকেন নিবে, তাহলে আর প্রবলেম হবে না। এবার খাও। জুই পরাগের দেখানো মতো খাবার খেতে থাকে। এবার সত্যি তার কোনো রকম সমস্যা হয়নি। একবার একটু আনইজি লাগছিল, কিন্তু পরে আর তেমন লাগেনি। এবার ভালোভাবে খাবারটা খেতে পেরে জুইয়ের ভালো লাগছিল। খাবারটা অনেক টেস্টি ছিল। জুই বারবার আর চোখে পরাগকে দেখছিল। ছেলেটা সত্যি অসাধারণ। এর আগে ভালো করে তাকে দেখাও হয়নি। স্নিগ্ধতায় ভরপুর। প্রথম দেখাতেই হৃদয় ছুঁয়ে যাবার মতো মুখখানি। তার উপর খুবই ভদ্র আর আন্তরিক। তার জন্য একটা লোক পরাগকে এতগুলো কথা শুনিয়ে গেল। এই মুহূর্তে যে কোনো ছেলের রাগ উঠা স্বাভাবিক ছিল। সেখানে পরাগ ঠান্ডা মাথায় সব হ্যান্ডেল করার চেষ্টা করল। এমনকি জুইকেও সান্ত্বনা দিল। এই মুহূর্তে জুইয়ের খুবই ভালো লাগছিল পরাগের কথা ভাবতে। তাদের খাওয়া দাওয়া শেষ হলে পরাগ জুই আর আনিকাকে নিয়ে বাসায় ফিরে আসে। আয়েশা বেগম জুই আর আনিকার জন্য ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছিল। দুইটা মেয়ে কখন থেকে মার্কেটে গিয়েছে, কোনো খোঁজ খবর নেই। আয়েশা বেগম আনিকাকে অনেকবার কল করে, কিন্তু আনিকা একবারও কল রিসিভ করেনি। মেয়েটা এমনই, সব সময় ফোন সাইলেন্ট করে রাখে। সময়ে কল করলেও পাওয়া যায় না। পরে বলবে, ইস মোবাইল সাইলেন্ট ছিল। কিন্তু আজ একটু বেশি টেনশন লাগছে। দুইটা মেয়ে একসাথে, বিপদ বলে কয়ে আসে না। আয়েশা বেগম মনে মনে সিদ্ধান্ত নিলেন, পরাগকে বলবে জুইয়ের জন্য যেন একটা মোবাইল কিনে আনে। এখন থেকে তো জুই আর আনিকা একসাথেই থাকবে। একজন ফোন রিসিভ করলেই তাদের আপডেট নিউজ পাওয়া যাবে। প্রায় দুপুরের দিকে জুই
পরাগ আর আনিকা তিনজন একসাথে অনেকগুলো শপিং ব্যাগ হাতে নিয়ে বাসায় প্রবেশ করে। আয়েশা বেগম তাদের দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। যাক, ভালোভাবে তারা বাসায় ফিরে আসলো। আর কিছুক্ষণ লেট হলে হয়তো আয়েশা বেগমের প্রেশার ফল ডাউন করতে শুরু করত। আনিকা গিয়ে সবগুলো শপিং সোফায় রেখে আয়েশা বেগমকে জড়িয়ে ধরে বলে, আম্মু, নিউ কালেকশন, তাই অনেক ড্রেস কিনেছি, সবগুলো সুন্দর। আয়েশা বেগম হেসে দিয়ে বলেন, মনে হচ্ছে মার্কেটটা সাথে করে নিয়ে এসেছিস। আম্মু, ড্রেসগুলো দেখো, আজ না আনলে এগুলো থাকতো, কেউ না কেউ ঠিক কিনে ফেলতো, তাই নিয়ে এসেছি। আর যে ড্রেসটা দেখি সেটাই ভালো লেগে যায়। আমি কি করব বলো তো? জুইয়ের হালকা ভয় লাগছিল। সবগুলো ড্রেসের প্রাইস এত বেশি কল্পনাও করা যায় না। একটা জামার প্রাইস যে এত টাকা হতে পারে আগে কখনো শোনেনি জুই। এই ড্রেসের জন্য এখন আবার আয়েশা বেগম কিছু বলে কিনা কে জানে। জুই ভয়ে ভয়ে বলে, আমি বলেছিলাম এত ড্রেস না কিনতে। আমরা ছোট বলে দোকানের লোকটাও আমাদের ঠকিয়েছে। এক একটা ড্রেসের দাম 15-16 হাজার টাকা। লোকটা যত টাকা বলেছে আনিকা ততই দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম আমাদের ঠকাচ্ছে, কিন্তু আনিকা আমার কথা শোনেনি। জুইয়ের কথা শুনে আয়েশা বেগম না হেসে পারলেন না। মেয়েটা নিতান্ত সহজ সরল। তিনি জুইয়ের মাথায় হাত দিয়ে বললেন, কেউ তোদের ঠকায়নি, এগুলোর দাম বেশি, এগুলো ফিক্সড প্রাইস। আমার জন্য এত দামি জামার দরকার ছিল না। 200-300 টাকার জামা হলেই হতো। আমি 200-300 টাকার জামাই পরি। অযথায় আমার জন্য আপনাদের অনেকগুলো টাকা নষ্ট হলো। জুইয়ের কথা শুনে আয়েশা বেগম কড়া গলায় বললেন, এই বাড়ির মেয়ে যা পড়বে তুইও তাই পড়বি। তুই কোনো দিক দিয়েই আলাদা না। যখন বলেছি তুই এই বাড়ির মেয়ে তখন তুই এই বাড়ির মেয়ের মতোই থাকবি। এ নিয়ে আর কোনো কথা না। যা, সারাদিন বাইরে ছিলি, শরীরে অনেক ডাস্ট, ফ্রেশ হয়ে নে। আমি নুডলস ভেজেছি। জুই আনিকার সাথে আনিকার রুমে যায়। আনিকা অনেক ক্লান্ত, তাই সে রুমে গিয়েই বিছানায় শুয়ে পড়ে। জুই গিয়ে আনিকার পাশে দাঁড়ায়। আনিকা বলে, শুবে? না, শরীর কেমন লাগছে। আমি ফ্রেশ হব। তাহলে যাও ফ্রেশ হয়ে আসো। জামা? ওমা, এত এত জামা আনলাম আর তুমি বলছো জামা? এগুলো সব তোমার। যাও, এই প্যাকেটগুলো থেকে নিজের পছন্দ মতো একটা জামা নিয়ে ফ্রেশ হয়ে আসো। আমি ততক্ষণ একটু রেস্ট করি, খুব ক্লান্ত লাগছে। আনিকার কথা মতো জুই একটা জামা বের করে নেয়। আনিকা এক হাতে ভর দিয়ে জুইয়ের দিকে ফিরে বলে, তোমার ক্লান্ত লাগছে না? না। বলো কি, এত ঘুরেও তোমার ক্লান্ত লাগছে না? আমার তো শরীর শেষ, পাগুলো ব্যথা করছে, এখন উঠে ফ্রেশ হতেও ইচ্ছে করছে না। আনিকার কথা শুনে জুই হেসে দিয়ে বলে, তোমরা কখনো কষ্টের কাজ করনি, তাই অল্পতেই ক্লান্ত হয়ে যাও। কিন্তু আমার তো কষ্টের মাঝেই বসবাস। এর থেকে বড় বড় কষ্টের কাজ করেছি, এখন আর অল্পতে ক্লান্ত হই না। কথাগুলো বলে জুই ওয়াশরুমে চলে যায়। আনিকা অবাক হয়ে জুইয়ের যাওয়ার পানে চেয়ে থাকে। আনিকা ভাবতেই পারছে না, এইটুকু মেয়ে নাকি বড় বড় কষ্ট সহ্য করেছে। ভাবা যায় এগলা? সে তো এখনো হেসে খেলে জীবন পার করে। কলেজ, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা, শপিং, রেস্টুরেন্ট, সিনেমা হলো, পার্ক, এসব আনন্দে তার দিন কাটে। পরাগ ফ্রেশ হয়ে আনিকার রুমে আসে। আনিকা উপুর হয়ে শুয়ে আছে। পরাগ রুমের চারদিকে চোখ বুলিয়ে দেখে কোথাও জুই নেই। পরাগ বেডের কাছাকাছি এসে বলে, আনিকা? পরাগের কথা শুনে আনিকা মাথা তুলে দেখে পরাগ দাঁড়িয়ে আছে।
পরাগকে দেখে আনিকা শোয়া থেকে উঠে বসে বলে, ভাইয়া, তুমি আমার রুমে? কিছু বলবে? আমার কার্ডটা নিতে এসেছি। মার্কেট তো শেষ, এখন কার্ডটা দে, পরে যখন লাগবে বলবি। আনিকা বিছানা থেকে উঠে নিজের পার্স থেকে কার্ডটা বের করে পরাগের হাতে দিয়ে বলে, এই নাও তোমার কার্ড। পরাগ আনিকার হাত থেকে কার্ডটা নিয়ে চলে আসতে গিয়েও থেমে যায়। আবার আনিকার দিকে গিয়ে বলে, জুই কোথায়? ওয়াশরুমে। ও আচ্ছা, শোন, কাল থেকে জুইকে তোর সাথে কলেজে নিয়ে যাবি। আমি ওকে ভর্তি করিয়ে দিয়েছি। পরাগের কথা শুনে খুশিতে আনিকার মুখ উজ্জ্বল। সে আনন্দে আত্মহারা হয়ে যায়। আনিকা বলে, ভাইয়া থ্যাংক ইউ, তুমি সত্যি খুব ভালো, পৃথিবীর বেস্ট ভাই আমার ভাই। কথাগুলো বলে আনিকা পরাগকে জড়িয়ে ধরে। পরাগ হাসতে হাসতে বলে, আমি জানি আমি বেস্ট ভাই, এই কথাটা অনেকবার শুনেছি। কিন্তু তুই এখনো ফ্রেশ হোসনি কেন? যা, গিয়ে ফ্রেশ হো, স্কিন নষ্ট হয়ে যাবে এভাবে থাকলে, সব ডাস্ট শরীরে বসে যাবে। ঠিক আছে। আনিকা আলমারি খুলে জামা কাপড় বের করতে থাকে। পরাগ কার্ডটা নিয়ে চলে আসতে যাবে এমন সময় জুই ওয়াশরুমে থেকে বের হয়ে আসে। দরজা খোলার শব্দে পরাগ পেছনে তাকিয়ে দেখে পরাগ জুই মাত্রই শাওয়ার নিয়েছে। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে শরীরে। জামাটা প্রায় ভিজে গেছে। কি যে অপরূপ লাগছে জুইকে বলার বাহিরে। এই প্রথম পরাগ দেখেছে কোনো মেয়েকে শাওয়ার নেওয়ার পর কত সুন্দর লাগে। শাওয়ার নেওয়ার পর যে মেয়েদের এত আবেদনময়ী লাগে পরাগের জানা ছিল না। গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটি স্নিগ্ধতায় ভরে গেছে। পানিতে ভেজার কারণে চোখের পাপড়িগুলো একসাথে জমাট বেঁধে গেছে। তবুও তার মায়াবী চোখ দুটি অসম্ভব সুন্দর লাগছে। চোখে কাজল নেই, তবুও চোখ দুটি যেন সৌন্দর্যে ছড়াছড়ি করছে। এই মুখের উপর থেকে পরাগের চোখ সরছিল না। পরাগের খুব ইচ্ছে করছে একটা টাওয়েল নিয়ে জুইয়ের চুলগুলো মুছে দিতে। কিন্তু কি যেন একটা জিনিস তাকে ক্রমাগত বাধা দিচ্ছে। পরাগ আপন মনে ভাবতে থাকে কি দিয়ে এই মেয়ে গড়া? কেন এই মেয়ের রূপ তাকে এত আকর্ষণ করে? এই মায়াবতী কোনো মায়ার জালে তাকে বেঁধে নিতে চাইছে। পরাগের খুব ইচ্ছে করছে জুইয়ের কাছে গিয়ে তার দুটি হাত ধরে বলতে, আমাকে কি তোমার ভেজা চুলগুলো মুছে দেওয়ার দায়িত্বটা দেওয়া যায়? আমি তোমার এই দায়িত্বটা নিতে চাই। তুমি তো ভালো করে চুল মুছতে পারো না? কথাগুলো ভাবতেই পরাগের সারা শরীর শিউরে উঠে। পরাগ আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে সোজা নিজের রুমে চলে আসে। পরাগের অস্বস্তি লাগছে। এসব কি চিন্তা করছে? এসব কি কথা মাথায় আসছে? পরাগের মতে এত ছোট একটা মেয়েকে নিয়ে কোনো সুস্থ মানুষ এসব কথা চিন্তা করতে পারত না। তার মাথায় কেমনে আসলো? তার নিশ্চয় মাথায় সমস্যা হয়েছে। ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত। পরাগ নিজের রুমে পায়চারি করতে থাকে। কেন জানি মনটা অস্থির হয়ে গেছে। পরাগ চাইছে নিজেকে শান্ত করতে, কিন্তু তার মনটা কি সব উল্টাপাল্টা ভাবনায় মেতে উঠেছে। পরাগ বুঝতে পারছে বাসায় থাকলে সে নিজেকে স্থির করতে পারবে না। তাই সে বাসা থেকে বের হয়ে যায়। অনেকদিন কাজের চাপে বন্ধুদের সাথে যোগাযোগ করা হয় না। আজ তাদের সাথে কিছুক্ষণ সময় কাটালে এসব উল্টাপাল্টা ভাবনা থেকে মুক্তি পাওয়া যাবে। জুই আর আনিকা দুজনেই বাগানে বসে আছে। দুজনের মাঝে খুব ভাব হয়েছে। আনিকা জুইকে নিজেদের বাড়ির সব জায়গা দেখায়। বাড়ির দক্ষিণ পাশে একটা সুইমিং পুল আছে, যার পানি হালকা নীল রং। এই সুইমিং পুল জুইকে মোহিত করেছে। জুই চিন্তা করছে এখন থেকে রুমে চার দেয়ালের ভেতরে আবদ্ধ না হয়ে এখানে গোসল করবে। এখানে অন্যরকম প্রশান্তি পাওয়া যাবে। জুই বলে, আনিকা, আমরা এখন থেকে এই পুকুরে সাঁতার কেটে গোসল করব।
জুইয়ের কথা শুনে আনিকা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, তুমি পুকুর কোথায় পেলে? কেন, এই পুকুর? সুইমিং পুল দেখিয়ে বলে, এটাকে পুকুর বলে না, সুইমিং পুল বলে। আমরা গ্রামে এগুলোকে পুকুর বলি। গরিবদের পুকুর আর বড়লোকদের সুইমিং পুল। যা হোক, সুইমিং পুলেই সাঁতার কেটে গোসল করব। আমি সাঁতার জানি না। তুমি কি সাঁতার জানো নাকি? ছোটবেলায় শিখেছি। তোমাদের বাসায় সুইমিং পুল আছে তাও সাঁতার জানো না? না, আম্মু, আব্বু, ভাইয়া কেউই আমাকে এখানে নামতে দেয়নি। বলে ডুবে যাবি। এখানে গোসল করার কি দরকার? রুমের ভেতরে এত সুন্দর ওয়াশরুম তৈরি করে দিয়েছি। আম্মু তোমাকেও এখানে গোসল করতে দিবে না। কেন, আমি তো সাঁতার জানি। সাঁতার জানলেও দিবে না। আম্মু যা বলে তাই। ওহ, এত সুন্দর একটা সুইমিং পুল কেন দিল যদি এখানে নাই সাঁতার কাটা যাবে? জুইয়ের কিছুটা মন খারাপ লাগল। পরাগ বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আজ কিছুতেই তার মন আড্ডায় থাকছে না। বারবার জুইয়ের মুখটা ভেসে উঠছে। চুল থেকে পানি ঝরছে, কালো চোখগুলো টিপটিপ করে তাকিয়ে আছে। কি সব মাথার ভেতরে ভনভন করছে। পরাগের এবার ভীষণ রাগ লাগছে নিজের প্রতি। কি সব হচ্ছে তার সাথে? এর আগে তো কখনো এমন হয়নি। তাহলে আজ এমন লাগছে কেন? পরাগের বন্ধু আকাশ বলে, দোস, খুব বিপদে আছি। বাসায় গেলেই আম্মু বিয়ের জন্য পাগল করে দেয়। কিন্তু যে মেয়েই দেখে পছন্দ হয় না। কি করি বলতো? আকাশের কথা শুনে আবির বলে, শালা লুচুর হাড্ডি। 100টা প্রেম করে এখন বলছিস পছন্দ হয় না। সব সুন্দর তো তোর এক্সদের মধ্যে, তাই পছন্দ হয় না। তোর এক্স গার্লফ্রেন্ডদের থেকে একটা বাছাই করে বিয়ে করে ফেল, তাহলেই তো হয়। এক্সদের বিয়ে করতে নাই জানোস না? বিয়ে করতে হলে একদম নতুন মেয়েদের বিয়ে করতে হয়। একটা মেয়ে খুঁজে বের করো না। সবাই এই সেই নিয়ে কথা বলছে। শুধু পরাগ চুপ করে আছে দেখে নিলয় বলে, পরাগ, তোর আবার কি হলো? আসার পর থেকেই কথা বলছিস না। কোনো প্রবলেম? না, প্রবলেম না। কিন্তু কিছুই ভালো লাগে না। তুই অন্যমনস্ক। প্রেমে পড়লি নাকি? প্রেম? আমি? অবশ্যই। তোর চোখ তো তাই বলছে। যা হোক, রিয়া তোর জন্য তো পাগল হয়ে গেছে। বেচারিকে এবার বিয়ে করে ফেল। আর কত অপেক্ষা করবে তোর জন্য? রিয়ার কথা শুনে পরাগের একটু খারাপ লাগল। বেয়াদব টাইপের একটা মেয়ে। সব সময় পরাগের পেছনে লেগে থাকে। পরাগকে একটুকুও শান্তি দেয় না। পরাগ যেখানে যাবে রিয়াও সেখানেই হাজির। পরাগকে দেখলেই নেকামি শুরু করবে। পরাগের একটুকুও পছন্দ নয় রিয়াকে। পরাগ বলে, আমি কি রিয়াকে বলেছি আমার জন্য অপেক্ষা করতে? বলিসনি। কিন্তু তোকে দেখলেই বোঝা যায় তুইও রিয়াকে পছন্দ করিস। যা হোক, এবার তো তোর বিয়ের বয়স হয়েছে নাকি? আন্টি আঙ্কেলের সাথে কথা বল। রিয়া তো দেখতেও খারাপ না। স্মার্ট, মডার্ন। তোর সাথে মানাবে ভালো। আর তোর জন্য তো এক কথায় পাগল সে। নিলয়ের কথা শুনে পরাগ কিছু বলল না। তার একটুকুও ভালো লাগছে না এসব কথা শুনতে। পরাগ বলে, তোরা থাক, আমি গেলাম। এখনই চলে যাবি? মাত্রই তো আসলি। আর একটু থাক। অফিসের কাজ আছে, আজকের মধ্যেই শেষ করতে হবে। তোরা আড্ডা দে। পরাগ তার বন্ধুদের কাছ থেকে চলে আসে। রিয়া মেয়েটাকে নিয়ে ভাবতে তার কখনোই ভালো লাগেনি। কিন্তু একসময় তারা খুব ভালো বন্ধু ছিল। একসাথে পড়াশোনা করত। সেই সুবাদে পরাগ রিয়াকে কিছু বলতেও পারে না। বড় লোকের মেয়ে, অল্পতেই ভেঙ্গে পড়ে। একবার তো সুইসাইড করতে গিয়েছিল। এরপর থেকে পরাগ রিয়ার সাথে তেমন মেলামেশাও করে না, কথাও বলে না।
কিন্তু বাহিরে থাকতে এমন কোনো দিন বা রাত নেই যে রিয়া পরাগকে কল করে না। সবাইকে রিয়া বলে সে পরাগের উডবি ওয়াইফ। পরাগের ফ্যামিলিও বিষয়টা জানে, যদিও পরাগের মা রিয়াকে তেমন পছন্দ করে না, মিনি মিনি ড্রেস পরে। কিন্তু ছেলে যদি পছন্দ করে তাহলে কিছুই করার নেই, ছেলের পছন্দের গুরুত্ব দিতেই হবে। জুই এই প্রথম কলেজে যাবে, তাই সে খুবই এক্সাইটেড। এটা তার জীবনের একটা স্বপ্ন ছিল। যখন এসএসসি এক্সাম দিচ্ছিল তখন সব সময় ভাবত আর কয়েকদিন পর থেকে সে কলেজে যাবে, তখন হয়তো তাকে বড় বড় মনে হবে। কিন্তু তখন সেই স্বপ্ন পূরণ হয়নি। আজ অনেকটা দেরি হলেও সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। জুই ভীষণ খুশি আজ, সাথে এই পরিবারটার প্রতি কৃতজ্ঞ। কোনোদিন প্রয়োজন হলে এই পরিবারের জীবন দিতেও প্রস্তুত সে। এই পরিবারের লোকজনগুলোর জন্য আজ সে এত কিছু পাচ্ছে। এক সময় লেখাপড়া করার স্বপ্ন জীবন থেকে চলেই গিয়েছিল, আজ আবার নতুন করে নতুন নতুন স্বপ্নের সন্ধান পাচ্ছে সে। জুই প্রায় 5 মিনিটেই রেডি হয়ে যা। নিজেকে সাজানোর থেকেও বেশি ইন্টারেস্টিং হলো কলেজ লাইফে ওয়া দেওয়া। আনিকা এসে দেখে জুই শুধু একটা জামাই পরেছে। আনিকা বলে, কি ব্যাপার, তুমি রেডি নাকি? কেন? সাজুগুজু করনি কেন? আমার সাজতেন ভালো লাগে না। তা কি করে হয়? প্রথমবার কলেজে পা দিবে, একটু না সাজলে কি হয়? চলো আমি তোমাকে সাজিয়ে দেই। আরে না, আমি এভাবেই ঠিক আছি। সাজতেন হবে না, সাজতেন আমার ভালো লাগে না। জুই সাজাতে মানা করলেও আনিকা জোর করে জুইকে সাজিয়ে দেয়। লাল থ্রি পিসের সাথে হালকা সাজ, তবুও জুইকে অসম্ভব গর্জিয়াস লাগছিল। যে কারো নজর সহজে কেড়ে নেওয়ার জন্য এই সাজটুকুই যথেষ্ট। জুই আগে কখনো এত সাজেনি, আজ এভাবে সেজে খুবই আনিজি লাগছিল। জুই বলে, আনিকা, আমার কেমন জানি লাগছে। আমি এভাবে বাহিরে যেতে পারবো না। আমাকে নিশ্চয়ই অদ্ভুত দেখাচ্ছে। প্লিজ, আমি মুখ ধুয়ে আসি। একদম না, তোমাকে বেশ সুন্দর লাগছে। চলো। এখন না বের হলে ঠিক সময় ক্লাসে উপস্থিত হতে পারবো না। আর তোমাকে খুবই মিষ্টি লাগছে। তুমি হলে চাঁদ সুন্দরী, কিন্তু সেই সৌন্দর্য পরিপূর্ণ করার জন্য এই সাজটা দরকার। এই সাজে তুমি ঠিক অন্নপূর্ণা। কিন্তু আমার কেমন লাগছে? কিচ্ছু হবে না, চলো তো। লেট হয়ে গেল। আনিকা জুইকে জোর করে টেনে নিয়ে যায়। পরাগ ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল। এমন সময় জুই আর আনিকা গিয়ে হাজির হয়। জুইকে দেখে পরাগ টাস্কি খেয়ে যায়। পরাগের মনে হচ্ছে তার সামনে একটা লাল পরী দাঁড়িয়ে আছে, ডানা কাটা পরী। আনিকা পরাগের কাছে গিয়ে বলে, ভাইয়া, আমাদের একটু কলেজে পৌঁছে দিবে? পরাগ আনিকার কথায় কোনো রকম রেসপন্স না করে জুইকে দেখতে থাকে। আনিকার কথা তার কানেও যায়নি। পরাগ কোনো কথা বলছে না বলে আনিকা পরাগের বাহু ধরে একটু ঝাঁকুনি দিয়ে বলে, ভাইয়া অয়। আনিকার চিৎকার শুনে পরাগ চমকে উঠে। পরাগ অনেকটা বিচলিত হয়ে বলে, কি হয়েছে? এত জোরে চিৎকার করলি কেন? আসতে বলেছিলাম, কিন্তু তুমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলে। মনে হয় অন্য জগতে চলে গেছ, তাই তোমাকে এই জগতে ফিরিয়ে আনতে এত জোরে চিৎকার করলাম। বাজে কথা বলবি না তো। আমি খাচ্ছিলাম। কি জন্য ডাকছিলি বল? আমাদের একটু কলেজে পৌঁছে দিবে? কেন? বাসার গাড়ি কি হয়েছে? গ্যারাজে আছে, নষ্ট হয়ে পড়ে আছে। ওহহ, ঠিক আছে, দিয়ে যাব। থ্যাংক ইউ ভাইয়া। জুই আর আনিকাও পরাগের সঙ্গে বসে সকালের নাস্তা করে নেয়। পরাগ একটু পর পর চোখ তুলে জুইকে দেখতে থাকে, আর মনে মনে বলতে থাকে, কলেজেই তো যাচ্ছে, এত সাজুগুজুর কি দরকার ছিল? দেখে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে যাচ্ছে। জুইয়ের সাজাটা পরাগের একটুকুও ভালো লাগেনি।
ইচ্ছে করছে জুইকে ডেকে বলতে, কলেজে এত সেজেগুজে যাওয়ার কোনো মানে হয় না। কিন্তু পরাগ এটা বলতে পারল না। পরাগ জুই আর আনিকাকে নিয়ে তাদের কলেজে পৌঁছে যায়। কলেজ গেইটের সামনে জুই গাড়ি থেকে নামতেই পরাগ খেয়াল করে কিছু ছেলে জুইয়ের দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। এটা দেখে পরাগের একদম সহ্য হচ্ছিল না। ইচ্ছে করছিল ছেলেগুলোকে মেরে চোখগুলো তুলে ফেলতে। জুই আনিকার কাছে যেতে নিলে পরাগ জুইকে ডাক দেয়। পরাগের ডাক শুনে জুই পরাগের কাছে এসে বলে, আপনি আমাকে ডাকছেন? হু, কেন? কিছু বলবেন? আজকের পর বাসার বাহিরে গেলে তোমাকে যেন এত সাজতেন না দেখি। সাজার ইচ্ছে হলে সেজেগুজে বাসায় থাকবে, বাহিরে যাবে না। পরাগের কথা শুনে জুই হতভম্ব। জুই কিছুটা নার্ভাস হয়ে বলে, কেন? বাহিরে যাব না কেন? আমি বলছি তাই যাবে না। পরাগের কথা শুনে জুইয়ের জানতে ইচ্ছে করছিল, আমি বাহিরে সেজেগুজে গেলে আপনার কি সমস্যা, কিন্তু সে এটা বলতে পারল না। তবে মনে মনে জুইয়ের খুব ভালোই লাগল। কেউ একজন তাকে শাসন করল এটা ভেবে। জুই মাথাটা নিচু করে বলে, সরি, আমি সাজতেন চাইনি। আনিকা, আজ প্রথম দিন বলে কিছু বললাম না। কলেজে আসবে পড়াশোনা করতে, সেজেগুজে এসে লোকজনকে দেখাতে হবে না। তাছাড়া না সাজলেও তোমাকে অপরূপ লাগে। অযথা সেজে নিজের ন্যাচারাল সৌন্দর্যটা নষ্ট করার কোনো মানে হয় না। কথাগুলো বলেই পরাগ গাড়িতে উঠে। জুই অবাক হয়ে পরাগের দিকে তাকিয়ে থাকে। পরাগের বলা কথাগুলো তার মাথার উপর দিয়ে যায়। পরাগ গাড়ি নিয়ে চলে যায়। কিন্তু জুই আগের মতোই দাঁড়িয়ে থাকে। আনিকা জুইয়ের কাছে গিয়ে বলে, এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো। কলেজের ভেতরে কি ওয়াশরুম আছে? আছে কেন? যাবে? হু, আমি মুগ্ধ। আমার এই সাজ একদম ভালো লাগছে না। প্লিজ, তুমি আর মানা করো না। ঠিক আছে, চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। জুই আনিকার সাথে সাথে কলেজে প্রবেশ করে। কলেজটা যথেষ্ট পরিমাণ বড়। চারদিকে বসার জায়গা আছে। ছেলেমেয়েরা সেখানে বসে আড্ডা দিচ্ছে। কেউ কেউ বই নিয়ে বসে আছে। জুই ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে আসে। আনিকা বলে, তোমার কি হয়েছে বলো তো? বাসা থেকে আসলে এখানে এসে একদম ধুয়েই ফেললে। আমি আনইজি ফিল করছি। আগে কখনো এভাবে সাজিনি। ও ও আচ্ছা, সমস্যা নাই। না সাজলেও তোমাকে অপ্সরীর মতো লাগে, আর সাজলে তার তুলনা হয় না। জুই আর আনিকা কথা বলে বলে আসছিল। হঠাৎ ৩-৪ জন ছেলে এসে তাদের সামনে দাঁড়ায়। আনিকা আর জুই দুজনেই চমকে উঠে। ছেলেগুলো থেকে একজন বলে, হাই লাল পরি, নতুন নাকি? ছেলেটার কথা শুনে জুই ভয়ে আনিকার হাত চেপে ধরে। আনিকা জুইয়ের হাতের উপর হাত রেখে বলে, আপনাদের কেন বলবো? আমরা জিজ্ঞেস করছি তাই বলবে? পথ ছাড়ুন, আমাদের ক্লাসের সময় চলে যাচ্ছে। ছেড়েই তো দিব, আটকে রাখবো নাকি? তার আগে বলো তো লাল পরীর নাম কি? কি লাল পরী, নামটা বলো তাহলেই রাস্তা ছেড়ে দিব। জুই অনেকটা ঘাবড়ে যায় ছেলেগুলোর ভাবভঙ্গি দেখে। সে আস্তে করে বলে, আ মা রনা মজু ই। ওয়াও, অনেক সুন্দর নাম। আমার নাম হৃদয়। আমি এই কলেজের বস। আমার কথাই এখানে শেষ। আমার উপরে কথা বলার সাহস কারো নেই। তোমাকে আমার খুবই ভালো লেগেছে। একটু আগে দেখলাম তুমি সেজেছিলে। এখন দেখি কোনো সাজ নেই। তবে সাজ ছাড়াও তোমাকে পরীর বাচ্চার মতো লাগছে। ছেলেগুলোকে দেখে আনিকার রাগ লাগছিল। ইচ্ছে করছিল এক ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতে। কিন্তু বড়দের সাথে বেয়াদবি করা যায় না। তাহলে এক খেতে হবে। আর এই বকাটেগুলোর সাথে তো আরও করা যাবে না। তাহলে
আনিকা জুইকে নিয়ে ছেলেগুলোকে এড়িয়ে চলে আসতে গেলে হৃদয় বলে, এই লাল পরী, তোমার নাম্বারটা দিয়ে যাও না। আনিকা রেগে বলে, আপনাকে নাম্বার দিতে যাব কেন? আমি তোমার নাম্বার চাইনি। ওকে। জুইও আপনাকে নাম্বার দিবে না। কেন দিবে আপনাকে নাম্বার? কথা বলতে যদি ইচ্ছে করে তাহলে কল দিয়ে কথা বলবো। সবগুলো ছেলে আনিকা আর জুইকে নিয়ে মজা করতে থাকে। ছেলেগুলোর কথা শুনে জুইয়ের প্রায় কান্না করার মতো অবস্থা। এভাবে কেটে যায় কয়েক মাস। এতদিন এই বাড়িতে থাকার পরও পরাগ আর জুইয়ের মাঝে তেমন আন্ডারস্ট্যান্ডিং হয়নি। জুই তেমন পরাগের সামনে যায় না। মাঝে মাঝে 2-3 দিনেও পরাগ জুইয়ের দেখা পায় না। তখন পরাগ চটপট করতে থাকে। তার কেন এমন হয় পরাগ বুঝতে পারে না। তবে পরাগ জানে, জুইকে দেখলে তার দিনটাই ভালো কাটে। আজ পরাগের জন্মদিন। বাড়িতে চলছে তোড়জোড় আয়োজন। সারা বাড়ি ডেকোরেশন করা হয়েছে। সন্ধ্যার দিকে সকল আত্মীয়স্বজন চলে আসবে। এই দিনটায় সবাই আসে। নাচ, গান, আনন্দ সব হয়। পরাগ এখন বাসায় নেই। সে কোনো একটা কাজে বাইরে গিয়েছে। আয়েশা বেগম ছেলের জন্য পায়েস রাঁধছেন। পায়েস ছাড়া জন্মদিন ঠিক জন্মদিন মনে হয় না। এদিকে আনিকা গাল ফুলিয়ে বসে আছে। বাসায় আজ একটা অনুষ্ঠান আর তার পরার মতো কোনো জামা সিলেক্ট করতে পারছে না। এদের কাণ্ড দেখে জুই হতভম্ব। এত বড় ছেলের জন্মদিন নাকি আজ? তাও আবার অনুষ্ঠান করে আয়োজন করা হচ্ছে। এমন ঘটনা আগে কোথাও দেখেনি। আল্লাহ জানে এই রঙের দুনিয়ায় আর কত রকম ঘটনা ঘটতে দেখা হবে তাকে। আসলে বড়লোকদের সব বড় বড় কাণ্ড। আনিকার মুড অফ দেখে জুই বলে, এখানে এমন মন খারাপ করে বসে আছো কেন? আমি আজ কোনো ড্রেস পরব? আমার একটাও ড্রেস নাই। আনিকার কথা শুনে জুইয়ের চোখ কপালে। জুই দেখে আনিকার কম হলেও 100 জামা আছে আলমারিতে। আর বিছানায়ও 20-এর 50টা ড্রেস নিয়ে বসে আছে। তাও বলছে জামা নেই। জুই বিছানা থেকে কতগুলো জামা হাতে নিয়ে বলে, এগুলো কার জামা? আমার। তাহলে বললে যে তোমার জামা নেই। নেই তো। তাহলে এগুলো কি? আরে এগুলো আগেও ইউজ করেছি। সবগুলো দিয়েই পিক তোলা। নতুন একটাও নেই। আমি কি পরব আজ? আনিকার কথাগুলো জুইয়ের মাথার উপর দিয়ে যাচ্ছে। এই মাইয়া এসব কি বলছে? নিশ্চয় মাথায় প্রবলেম হয়েছে। আনিকা রুম থেকে বের হয়ে আয়েশা বেগমের সামনে দাঁড়ায়। সাথে জুইও যায়। আনিকা বলে, আম্মু, আমি আজ কি পরব? আমার একটাও জামা নেই। আয়েশা বেগম কাজ করতে করতে বললেন, পরাগ তোদের দুজনের জন্য লেহেঙ্গা কিনেছে। আয়েশা বেগমের কথা শুনে আনিকা খুশিতে লাফিয়ে উঠে। সে দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। আয়েশা বেগম বলেন, আহা, রান্না করছি তো। কি করছিস এসব? যা তো এখান থেকে। আম্মু থ্যাংক ইউ। আমি কিছু করিনি। যা করার পরাগ করেছে। তোদের জামা কাপড় লাগবে আমার মনে ছিল না। পরাগ আনার পরেই আমার মনে হলো। এখন যা, সাজগোজ কর গিয়ে। সন্ধ্যা থেকে অনুষ্ঠান শুরু হবে। ঠিক আছে। আনিকা জুইকে নিয়ে নিজের রুমে ঢুকে লেহেঙ্গাগুলো খুঁজতে থাকে। কিন্তু কোথাও লেহেঙ্গা পায়নি। আনিকা জুইকে বলে, তুমি গিয়ে দেখো তো ভাইয়ার রুমে কিনা। আমি যাব? তুমি যাবে। তুমি যাও। আমি এই রুমে দেখি। তুমি যাও তো। ভাইয়ার রুমে গিয়ে দেখো। না পেলে ভাইয়াকে জিজ্ঞেস করো। জুই না চাইতেও আনিকা জুইকে জোর করে পরাগের রুমে পাঠায়। জুই গিয়ে দেখে পরাগ রুমে নাই। এই বাড়িতে আসার পর আজ প্রথম জুই পরাগের বেডরুমে প্রবেশ করছে। পরাগ কি বলে কে জানে। ভয় জুইয়ের শরীর কাঁপছিল। রুমটা খুবই সুন্দর করে গোছানো। জিনিসপত্র সবকিছু ঝলমল করছে।
জুই জানে পরাগ শৌখিন মানুষ, কিন্তু আজ তার রুমে প্রবেশ করে বুঝতে পারল পরাগ রুচিশীল বটে। জুই এই গোছানো রুমে কোনো লেহেঙ্গা দেখতে পাচ্ছে না, আর পরাগের অনুমতি ছাড়া পরাগের আলমারিতে হাত দিতে জুইয়ের ইচ্ছে করছে না। তুমি আমার রুমে কি করছো? পরাগের কথা শুনে জুই চমকে উঠে। পেছনে ফিরে দেখে পরাগ প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পরাগকে দেখেই জুই মাথা নিচু করে ফেলে, ভয়ে ভয়ে বলে, আ মি আ স লে হু, তুমি আমার রুমে কি? ভা ই আ নি কা পা ফি এ ছে আ মা কে। ওয়েট ওয়েট, কি বললে? ভাইয়া? আমি তোমার ভাইয়া? এটা তোমাকে কে বলল? মামা মানে নে? তোমাকে কে বলেছে আমাকে ভাইয়া ডাকতে? পরাগের কথা শুনে জুই ঘাবড়ে যায়। কেউ বলেনি, আমি নিজেই ডাকছি। কোনো দুঃখে তুমি আমাকে ভাইয়া ডাকছ? হুম, মানে আপনার মাকে মামুনি ডাকি, আনিকাকে বোন বলি। তাহলে তো আপনি। ওয়েট ওয়েট, তোমার ভাই হওয়ার কোনো ইচ্ছা আমার নাই, বুঝছো? আর কখনো আমাকে ভাইয়া ডাকবে না। ভাইয়া না ডাকলে কি ডাকবো? যা খুশি ডাকো, কিন্তু কখনো ভাইয়া ডাকবে না। ভাইয়া, জাস্ট সেট আপ। আমি না করছি না আমাকে ভাইয়া ডাকতে। আমি তোর কোনো জন্মের ভাই হই? আর একবার যদি এই কথাটা শুনি, কষে একটা থাপ্পড় খাবে বেয়াদব মেয়ে। ভ্যা ভ্যা। পরাগ এত জোর ধমক দেয় যে জুই ভয়ে কান্না করে দেয়। জুইয়ের কান্না দেখে পরাগ আবুল হয়ে যায়। মাথাটা নিচু করে দুই হাত দিয়ে চোখ কচলাতে থাকে। পরাগ কিছুক্ষণ জুইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। পরাগ বলে, এই মেয়ে তুমি কাঁদছ কেন? আপনি আমাকে বকেছেন। আমি কিচ্ছু করিনি। ভ্যা ভ্যা। আমি মামুনির কাছে যাব। কথাগুলো বলে যেই জুই রুম থেকে বের হতে যাবে এমনি পরাগ জুইয়ের দুটি হাত ধরে ফেলে। আম্মুর কাছে যাচ্ছ কেন? এসব গিয়ে বলবে নাকি? হু হু মানে সব কথা আম্মুকে বলতে হবে? আচ্ছা দাঁড়াও, সরি, আমি তোমাকে কিছু বলিনি। জুই নাক টানতে টানতে বলে, বলেছেন, আমাকে বেয়াদব বলেছেন, একটা জোরে ধমক দিয়েছেন, তার জন্য তো সরি বলেছি। সরি বলার পর মনে করতে হয় কিছু বলেনি, মানে আমি কিছু বলিনি। আপনি এত মিথ্যাবাদী কেন? একটু আগেই তো বলেছেন। আমি আনিকার লেহেঙ্গা নিতে এসেছি তখনই তো বলেছেন। বড়দের মিথ্যা কথা বলতে নাই, পাপ হয়। পরাগ গিয়ে নিজের আলমারি থেকে লেহেঙ্গাগুলো বের করে জুইয়ের হাতে দিয়ে বলে, নে বইন, তোদের লেহেঙ্গাগুলো নিয়ে গিয়ে সাজগোজ কর। আমি যা বলেছি ভুল বলেছি, আর কখনো বলবো না। পরাগের কথা শেষ হতেই জুই বলে, আমি আপনার বইন লাগি না। আমার কোনো ইচ্ছা নাই তোকে আমার বোন বানানোর। আমার বোন আছে, এটা কথার কথা বললাম। কথার কথাও বলবেন না। আপনার মতো ভাই আমার চাই না। আমার মামুনি আছে, আমার আনিকা আছে। এই বাড়িতে আমি তোমাকে এনেছি, আর এখন আমারই দাম নাই। এই হলো পাবলিম। কোনো দিন উপকারীর উপকার স্বীকার করবে না। যাও যাও, তুমি থাকো তোমার মামুনি আর আনিকাকে নিয়ে। জুই লেহেঙ্গাগুলো নিয়ে আনিকার রুমে যায়। দুইটা লেহেঙ্গাই অরেঞ্জ কালার, খুবই গর্জিয়াস। আনিকা বলে, ওয়াও, ভাইয়ার পছন্দের তুলনা হয় না। কি সুন্দর লেহেঙ্গা, তাই না? হু, তোমার কি মন খারাপ? না, তাহলে যাও, লেহেঙ্গাটা পরে ফেলো। অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আজ আনিকা আর জুই দুজনেই খুব সাজগোজ করে। দুজনকেই বেশ সুন্দর লাগছে। জুই এমনিতেই পরীর মতো, আজ সেজে একদম অন্যরকম হয়ে গেছে। সন্ধ্যার দিকে সারা বাড়িতে হইচই পড়ে যায়।
পরাগের সব বন্ধুরা আত্মীয়স্বজন চলে এসেছে। একটু পরেই কেক কাটা হবে। পরাগ কালো পাঞ্জাবি পরেছে। পরাগকে অসম্ভব হ্যান্ডসাম লাগছে। পরাগ চারদিক হ্যান্ডেল করার চেষ্টা করছে। কার কি প্রয়োজন সব দিক খেয়াল করছে সে। অফিসের কলিগরাও আছে। পরাগ তার বন্ধুদের সাথে কথা বলছে। কথার ফাঁকে সিঁড়িতে চোখ যেতেই পরাগ ভূত দেখার মতো চোখগুলো বড় করে তাকিয়ে থাকে। জুই আসছে। আজ তার বর্ণনা দেওয়ার মতো ভাষা নাই। বিশ্বসুন্দরী কিলোপেক্টর যদি আজ বেঁচে থাকত তাহলে হয়তো জুইকে দেখে নিজেকে তুচ্ছ মনে করত। পরাগকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আবির, নিলয়, আকাশ সবাই পরাগের দৃষ্টি ফলো করে। জুইকে দেখে সবাই হা হয়ে যায়। আকাশ বলে, আমি কি ঠিক দেখছি? এই কি কোনো মানুষ নাকি কোনো পরী চলে এসেছে? পরাগ আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ জুইয়ের দিকে চেয়ে আছে। আকাশের চোখের পলক পড়ছিল না। বিষয়টা পরাগের একদম ভালো লাগছিল না। উল্টে রাগ লাগছিল। ইচ্ছে করছিল নিজের চুলগুলো নিজেই টেনে ছিঁড়ে ফেলতে। আয়েশা বেগম এগিয়ে গেলেন জুইয়ের দিকে। জুইয়ের গালে হাত দিয়ে বললেন, বাহ, আজ তো আমার মেয়েকে চিনাই যাচ্ছে না। কি সুন্দর লাগছে তোকে। আয়েশা বেগম জুইয়ের চোখ থেকে একটু কাজল নিয়ে জুইয়ের চুলের নিচে লাগিয়ে দিয়ে বললেন, মাশাল্লাহ, আমার মেয়ের যেন নজর না লাগে। আয়েশা বেগম জুইয়ের কপালে একটা চুমু খেলেন। আকাশ পরাগের কাছে গিয়ে বলে, দোস, এই পরীটা কে? আকাশের কথাগুলো পরাগের কাছে অসহ্য লাগছিল। পরাগ কিছু না বলে চুপ করে থাকে। আকাশ আবার বলে, কি হলো, কিছু বলছিস না কেন? এই মেয়েটা কে? তোদের পরিচিত মনে হলো। আমাদের বাসায় থাকে। আম্মু ওকে নিজের মেয়ে মনে করে। মনে করে বললে ভুল হবে। মেয়েই বলে, ওহহ, আচ্ছা। মেয়েটা কিন্তু অনেক সুন্দর। আকাশ ঘুরে ফিরে জুইকেই দেখছিল। আর পরাগের চোখ ছিল আকাশের উপর। আকাশ সুযোগ খুঁজছিল জুইয়ের সাথে কথা বলতে। কিন্তু জুইকে একা পাওয়া যাচ্ছে না। জুই সব সময় আনিকার সাথে লেগে আছে। পরাগের খুবই ইচ্ছে করছে জুইকে ডেকে এনে বলতে, তুমি যেদিন সাজবে সেদিন অন্য কোনো ছেলের সামনে যাবে না। সবাই লোভাতুর ভাবে তোমাকে দেখে। আমি এটা সহ্য করতে পারি না। সে যে আমার কাছে এসো। আমি তোমাকে দেখব। তোমাকে দেখার অধিকার শুধু আমার। কথাগুলো চিন্তা করে পরাগ থমকে গেল। জুই যদি উল্টে বলে, আমাকে দেখার অধিকার তো আপনারও নেই, তখন সে কি বলবে? এই বিষয়টা নিয়ে জুইয়ের সাথে কথা বলা উচিত। জুইকে বলা উচিত, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ আজকেই বলতে হবে। ভালোবাসা মনের মাঝে গোপন রাখলে যখন তখন পাখি খাঁচা থেকে উড়ে যাবে। পরাগ জুইয়ের দিকে তাকিয়ে দেখে জুই আনিকার সাথে দাঁড়িয়ে আছে। পরাগ জুইয়ের কাছে যেতে নিলে কোথায় থেকে রিয়া উড়ে এসে পরাগকে জড়িয়ে ধরে। পরাগ অবাক। এটা তো লোকজনের সামনে এভাবে কেউ কোনো ছেলেকে জড়িয়ে ধরতে পারে? পরাগ চারপাশে নজর দিয়ে দেখে সবার চোখ তাদের দিকে। এমনকি জুইও কেমন অদ্ভুতভাবে তাকে দেখছে। পরাগ রিয়াকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বলে, কি হচ্ছে কি রিয়া? এখানে লোকজন আছে। কি মনে করবে সবাই? মনে করার কি আছে? কয়দিন পর তো আমাদের বিয়ে। দেখুক যে দেখতে চায়। রিয়ার কাণ্ড দেখে জুই হতভম্ব। এই মেয়ের একটুকুও লজ্জাশরম নেই। এত লোকজনের সামনে একটা ছেলেকে এভাবে জড়িয়ে ধরা যায়? জুই আনিকাকে জিজ্ঞেস করে, এই মেয়েটা কে? ভাইয়ার গার্লফ্রেন্ড। ভাইয়া মনে হয় বিয়ে করবে। আমার আর আম্মুর একটুকুও পছন্দ না এই মেয়েকে। ড্রামা কুইন। নেকামি দেখলে রাগে গা জ্বলে যায়। পরাগ রিয়াকে ছেড়ে আসতে নিলে রিয়া পরাগের হাত ধরে বলে, বাবু, কোথায় যাচ্ছ? কেক কাটবে না? আসতেছি। তুমি সবার সাথে এনজয় করো।
রিয়ার এসব আজগুবি কাজের জন্য পরাগ রিয়াকে ইনভাইট করেনি, কিন্তু রিয়া সেই এসে উপস্থিত। এদিকে পরাগকে বাবু ডাকার কারণে জুই হাসতে হাসতে কুটিকুটি হয়ে যাচ্ছে। জুইকে এভাবে হাসতে দেখে আনিকা বলে, এত হাসছো কেন? হাসব না? তোমার ভাই নাকি বাবু? তোমার ভাইকে বিয়ে করালে এতদিনে বাবুর বাবা থাকত, আর এই মেয়ে এত বড় ছেলেকে বাবু ডাকছে। কথাগুলো বলে জুই আবার হাসতে শুরু করে দেয়। আনিকা বলে, এখনকার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা একে অপরকে বাবু বলেই ডাকে, ছোট বড় এসব বিচার করে না। এদিকে আকাশ জুইকে এত হাসতে দেখে বেশ ভালো লাগছে। তার ইচ্ছে করছে জুইয়ের সাথে পরিচিত হতে। আকাশ গিয়ে জুইয়ের সামনে দাঁড়িয়ে বলে, হাই, আমি আকাশ, পরাগের বন্ধু। আকাশের কথা শুনে আনিকা বলে, ভাইয়া, আমরা পরাগ ভাইয়ার ছোট বোন। জানি তো। তা তোমরা কি নিয়ে এত হাসাহাসি করছো? আমাদের বলো, আমরাও একটু হাসি। তেমন কোনো বিষয় না ভাইয়া। পরাগ এদিকে এসে দেখে আনিকা জুই আকাশের সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখে রাগে পরাগের মাথার চুলগুলো দাঁড়িয়ে যায়। ইচ্ছে করছে এই মুহূর্তে সবকিছু ভেঙে চুরমার করে দিতে। রাগে পরাগের চোখে রক্ত জমা হয়ে যায়। পরাগ জুইদের দিকে যেতে নিলে আয়েশা বেগম এসে পরাগের সামনে দাঁড়ায়। কোথায় যাচ্ছিস? কোথাও না। কেন? অনুষ্ঠানে সবাই উপস্থিত, এবার চল কেকটা কাটবি। আয়েশা বেগম পরাগের হাত ধরে কেকের কাছে নিয়ে আসে। সবাই এসে পরাগকে ঘিরে ধরে। এবার কেক কাটার পালা। পরাগের একপাশে আয়েশা বেগম আনিকা আর আনিকার সাথে জুই, অপর পাশে রিয়া আর পরাগের বন্ধুরা। আকাশের অনুষ্ঠানের থেকে জুইয়ের দিকে নজর ছিল বেশি, যদিও এই বিষয়টা পরাগের চোখ এড়ায়নি। পরাগের এত রাগ উঠেছিল, ইচ্ছে করছিল এক্ষুনি আকাশকে মেরে লাশ বানিয়ে ফেলতে। কিন্তু আজ একটা অনুষ্ঠান, সাথে আকাশ তার বন্ধু, তাই চাইলেও কিছু করতে পারছে না। পরাগ কেক কাটে। যত তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ হবে ততই মঙ্গল। আকাশরাও নিজেদের বাসায় চলে যাবে। পরাগ কেক কাটছে আর সবাই একসাথে বলেছে, হ্যাপি বার্থডে পরাগ। পরাগ প্রথম কেকটা আয়েশা বেগমকে খাইয়ে দেয়। আয়েশা বেগমও পরাগকে একটু কেক খাইয়ে দেয়। তারপর পরাগ আনিকাকে, তারপর জুইকে কেক খাইয়ে দেয়। জুইকে খাইয়ে দিতে দেখে রিয়ার রাগে গা জ্বলে যায়। রিয়া আসার পর থেকেই খেয়াল করছে পরাগ জুইয়ের দিকে একটু বেশি মনোযোগী। তাকে কোনো পাত্তা দিচ্ছে না, উল্টে এই মেয়েটার দিকে নজর দিচ্ছে, যা রিয়ার একদম পছন্দ হচ্ছে না। কেক কাটার পর যে যার মতো আনন্দ করছে। ফুল স্পিডে গান বাজছে, অনেকেই গানের তালে তালে নাচছে। পরাগের চোখ শুধু জুইকে খুঁজছে। আনিকা সবার সাথে আনন্দ করছে, কিন্তু জুই পাশে নেই। পরাগ আকাশকেও কোথাও দেখতে পাচ্ছে না। এবার ভেতরে ভেতরে পরাগের ভয় লাগছিল। পরাগ এদিক সেদিকে জুইকে খুঁজতে থাকে। হঠাৎ পরাগের সামনে রিয়া এসে বলে, জানু, আজ তুমি আমার দিকে একটুকুও নজর দিচ্ছ না। তোমার কি হয়েছে বলো তো? রিয়া প্লিজ, তোমার এই আজাইরা বকবক শুনতে আমার একদম ভালো লাগছে না। তুমি যাও, সবার সাথে গিয়ে এনজয় করো। তুমি এটা আমাকে বলতে পারলে আমি আজাইরা বকবক করি? প্লিজ, এমনি আমার মেজাজ ঠিক নেই। কি থেকে কি বলবো ঠিক নেই। তুমি যাও, তোমার সাথে পরে কথা বলবো। কি হয়েছে তোমার? আমাকে বলো। কিছু হয়নি। তাহলে এমন ছটফট করছো কেন? রিয়া তুমি থাকো, আমি আমার রুম থেকে আসছি, বলে পরাগ উপরে চলে আসে। পরাগ সোজা আনিকার রুমে চলে যায়। দরজার কাছে যেতেই শুনে আকাশ জুইয়ের সাথে কথা বলছে। পরাগ দরজার পর্দা সরিয়ে দেখে জুই আর আকাশ হেসে হেসে কথা বলছে। পরাগের এবার সত্যি সত্যি রাগ লাগছে। পরাগ একটু ভেতরে ঢুকে গিয়ে বলে,
আকাশ, তুই এখানে কি করছিস? পরাগের কথা শুনে আকাশ জুই দুজনেই চমকে উঠে। আকাশ পরাগের কাছে এসে বলে, ওয়াশরুমে গিয়েছিলাম, দেখি তোর বোন এখানে, তাই একটু কথা বলতে চলে আসলাম। তুই নিচে যা, সবাই তোকে খুঁজছে। ও আচ্ছা, ঠিক আছে, তুই যা, আমি আসছি। তুই আগে যা, জুইয়ের সাথে আমার একটু কথা আছে। পরাগের কথা শুনে আকাশ জুইয়ের ককাজ থেকে হাত নেড়ে বিদায় নিয়ে নিচে চলে আসে। জুই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। পরাগ রাগে গজগজ করতে থাকে, কিছুতেই রাগটা দূর করতে পারছে না। হঠাৎ করে গিয়ে পরাগ জুইয়ের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। চড় খেয়ে জুই নিচে পড়ে যায়। চড়টা এত জোরে লাগে যে জুইয়ের মনে হচ্ছে এই ঘরটা ঘুরছে। চারপাশের সবকিছু কেমন ডাবল ডাবল লাগছে। পরাগ গিয়ে জুইয়ের হাত ধরে টেনে তুলে বলে, এই মেয়ে, তুমি আকাশের সাথে কথা বলছিলে কেন? আবার হেসে হেসে কথা বলা হচ্ছিল। আমার সাথে কোনোদিন এভাবে কথা বলেছ? স্টুপিড, বেয়াদব মেয়ে। পরাগের কথার কোনো আগা মাথায় জুই বুঝতে পারছে না। এখনও তার চোখে সবকিছু ঝাপসা লাগছে, মাথা চিনচিন করছে। পরাগের কথাগুলো তার মাথার উপর দিয়ে যাচ্ছে। জুইয়ের বেশ খানিকক্ষণ সময় লাগলো নিজেকে স্থির করতে। এবার তার চোখগুলো পরিষ্কার হয়েছে। কিছুক্ষণ আগে মনে হচ্ছিল তার সামনে দুইটা পরাগ দাঁড়িয়ে আছে, এখন আবার সবকিছু একটা একটাই দেখতে পাচ্ছে। জুইয়ের এখন মনে হচ্ছে একটু আগে জুইয়ের উপরে সাইক্লোন আঘাত এনেছিল। পরাগের চোখ এখনো রাগে লাল হয়ে আছে। পরাগের ফেস দেখে জুই ভয়ে কুঁকড়ে যায়। জুই ভয়ে ভয়ে বলে, আপনি আমাকে মারলেন কেন? আমি কি করেছি? বেয়াদব মেয়ে। আবার জিজ্ঞেস করা হচ্ছে কি করেছ? আমার বন্ধুর সাথে কথা বলছিলে কেন? কে বলেছিল তার সাথে হেসে হেসে কথা বলতে? কি এত কথা তার সাথে? হেসে হেসে কথা বলেছি বলেই আমাকে মারবেন? আর একটু জোরে মারলে হয়তো আমার স্মৃতি শক্তি হারিয়ে যেত। এখনো মাথার ভেতরে চিনচিন করছে। পরাগ জুইয়ের কথা শুনে একটু জুইয়ের দিকে এগিয়ে আসে। পরাগকে এগোতে দেখে জুই তাড়াতাড়ি নিজের হাত দিয়ে গাল দুটি চেপে ধরে চোখ দুটি বন্ধ করে নেয়। পরাগ জুইয়ের কাছে গিয়ে জুইয়ের হাত দুটি সরিয়ে দিয়ে দেখে জুইয়ের গালটা লাল হয়ে আছে। পরাগ জুইয়ের গালে হাত দিয়ে বলে, খুব জোরে লেগেছে তাই না? কি আশ্চর্য, জোরে মারলে তো জোরেই লাগবে, এ আবার জিজ্ঞেস করার কি আছে? আপনার কি মনে হয় আস্তে লেগেছে? তোমার জন্যই সব হলো। আমার জন্য? আমি কি করলাম? কি করনি বলো? আকাশের সাথে কথা বলার কি খুব দরকার ছিল? আমি আপনার বন্ধুর সাথে কথা বলতে যাইনি, আপনার বন্ধু এসেছে আমার সাথে কথা বলতে। পরাগ জুইয়ের কথায় পাত্তা না জুইয়ের গালে একটা চুমু দেয়। পরাগের স্পর্শে জুইয়ের শরীর কেঁপে উঠে। পরম আবেশে জুই চোখ দুটি বন্ধ করে ফেলে। জুইয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। পরাগ চেয়ে দেখে জুই চোখ বন্ধ করে রেখেছে। জুইকে এভাবে দেখতে বেশ ভালো লাগছিল। পরাগ জুইয়ের দুই চোখে চুমু দিয়ে বলে, আম সরি, আর কোনোদিনও মারব না। তুমিও আর কখনো এমন ভুল করো না। কোনো ছেলের সাথেই কথা বলার দরকার নেই, মনে থাকে যেন। নিচে আসো, সবাই নিচে অপেক্ষা করছে। কথাগুলো বলে পরাগ নিচে চলে যায়। জুই আবুলের মতো দাঁড়িয়ে থাকে। পরাগের কাণ্ডগুলোতে জুই শুধু অবাকই হয়েছে, কিছু বুঝতে পারেনি। কিছুক্ষণ পর জুই নিচে গিয়ে দেখে সবাই আনন্দ করছে। জুই গিয়ে এক পাশে দাঁড়াতেই আকাশ এসে জুইয়ের পাশে দাঁড়ায়। আকাশকে নিজের পাশে দেখে জুইয়ের ভয় লাগতে থাকে। জুই এদিক সেদিকে তাকিয়ে দেখে পরাগ তাদের দেখছে কিনা। না, পরাগ এখানে নেই। জুই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলে, কিছু বলবেন?
হু, বলতেই তো চাই। যা বলার তাড়াতাড়ি বলুন। আমার সময় নেই। কেন বলো তো? তুমি এখন কি করবা? কিছু করব না। কিন্তু আপনার সাথে কথা বলবো না। কেন? আমার সাথে কথা বললে ভালো লাগে না? ভালো লাগা খারাপ লাগার বিষয় না। আপনার সাথে কথা বললে আমাকে ভর্তা বানাবে। ভর্তা বানাবে মানে? কে ভর্তা বানাবে? জুই সামনে তাকিয়ে দেখে পরাগ তার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। পরাগকে দেখে জুইয়ের কলিজা শুকিয়ে যায়। জুই পরাগের দিকে তাকিয়ে থেকে বলে, আ প নি থা কু ন আ মি গে লা ম। জুই চলে যেতে নিলে আকাশ জুইয়ের সামনে এসে বলে, তোমাকে আমার খুবই ভালো লেগেছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আকাশের কথা শুনে জুই কিছুক্ষণ হা করে থাকে। তারপর বলে, আপনার মাথা ঠিক আছে? কি সব উল্টাপাল্টা বলছেন? তোমাকে দেখলে কারো মাথাই ঠিক থাকার কথা না। তুমি রাজি থাকলে আজকেই আমরা বিয়ে করব। আপনি বরং নর্দমায় গিয়ে ডুব দিয়ে আসেন। সেন্টের গন্ধে মাথা ঠিক হয়ে যাবে। কথাটা বলেই জুই একটা দৌড় দেয়। কিছুটা দৌড়ে যাওয়ার পর জুই গিয়ে পরাগের সাথে ধাক্কা খায়। পরাগ রাগে গজগজ করতে করতে জুইয়ের হাত চেপে ধরে। এতটা শক্ত করে ধরে যে ব্যথায় জুইয়ের চোখে পানি চলে আসে। পরাগ বলে, আমার কথাগুলো কানে যায় না? তাই না? জুই চেয়ে দেখে রাগে পরাগের মুখ লাল বর্ণ ধারণ করেছে। ভয়ে জুই কান্না করে দেয়। জুইয়ের কান্না দেখে পরাগের রাগ উড়ে যায়। পরাগ জুইয়ের হাত ছেড়ে দেয়। জুই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে আয়েশা বেগমের কাছে চলে যায়। আয়েশা বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। জুইকে কাঁদতে দেখে আয়েশা বেগম হতভম্ব। তিনি আদুরে কণ্ঠে বলেন, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? জুই আয়েশা বেগমের প্রশ্নের উত্তর না দিয়ে কান্না করতেই থাকে। আয়েশা বেগম আবার বলেন, পাগলি মেয়ে, না বললে বুঝবো কেমনে কি জন্য কাঁদছিস। বল কি হয়েছে? জুই কাঁদতে কাঁদতে একসময় কান্না বন্ধ হয়ে যায়। আয়েশা বেগম জুইকে নিয়ে উপরে চলে যান। আয়েশা বেগম জুইয়ের কান্নার কারণ অনেকবার জানতে চাইলেও জুই কিছু বলেনি। অনুষ্ঠান শেষ হলে সব মেহমান চলে যায়। পরাগ আয়েশা বেগমের কাছ থেকে জানতে পারে জুই অনেক কান্না করেছে। জুইয়ের কান্নার কথা শুনে পরাগ ভেতরে ভেতরে অনুতপ্ত হয়। বেচারা সারা রাত ছটফট করে। সকালবেলা ব্রেকফাস্ট টেবিলেও জুইয়ের সাথে পরাগের দেখা হয়নি। পরাগের মনটা খারাপ হয়। সে বিষণ্ণ মনে অফিসে চলে যায়। কিন্তু অফিসেও কিছুতেই কাজে মন বসছে না। তাই কাজকর্ম সব ফেলে রেখে পরাগ জুইয়ের কলেজে চলে যায়। কলেজে গিয়ে দেখে জুই আজ কলেজে যায়নি। তাই পরাগ নিজের বাসায় চলে আসে। বাসায় এসে দেখে আরেক ধামাকা। ড্রয়িং রুমে আকাশের বাবা মা আর আয়েশা বেগম বসে আছেন। পরাগকে দেখে আয়েশা বেগম বলেন, এই সময় তুই বাসায়? হু, আসলে কাজে মন বসছে না, তাই চলে আসলাম। আন্টি আঙ্কেল আপনারা হঠাৎ আমার বাসায়? কি মনে করে? পরাগের কথা শুনে আকাশের বাবা মা মুচকি হাসেন। আয়েশা বেগম বলেন, আকাশ জুইকে পছন্দ করে, তাই ওরা আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। আয়েশা বেগমের কথা শুনে পরাগের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে এই কথাটা শোনার জন্য এখন প্রস্তুত ছিল না। পরাগের মুখ দিয়ে টু করে শব্দ বের হচ্ছিল না। অনেক কষ্টে পরাগ নিজেকে কিছুটা সামলে নিল। পরাগ বলে, আম্মু তুমি এসব কি বলছো? এখনই জুইয়ের বিয়ে? এখনো জুই ছোট, ওর তো এখন পড়ালেখা করার সময়। জানি, কিন্তু আকাশ তোর খুব ভালো বন্ধু।
ওর কাছে জুইকে দিলে আমিও নিশ্চিন্ত থাকব। তাছাড়া বিয়ের পর জুই পড়াশোনা করবে। আকাশ তো পড়াশোনা করতে না করবে না। এমন কোনো নিয়ম আছে যে পড়াশোনা শেষ করেই বিয়ে করতে হবে? আগে করা যাবে না। এসব জুই জানে? হু, বলেছি। জুই কি বলে? বলেছে আমরা যা সিদ্ধান্ত নিব তাতেই ও রাজি। জুইয়ের কথা শুনে পরাগের রাগ লাগছে। ইচ্ছে করছে থাপ্পড় মেরে সবগুলো দাঁত ফেলে দিতে। পরাগ আকাশের মা বাবার সামনে গিয়ে বলে, আন্টি আঙ্কেল আপনারা আজ আসুন, আমরা চিন্তা করে আপনাদের জানাব। পরাগ একমতো আকাশের মা বাবাকে জোর করেই বাসা থেকে বের করে দেয়। পরাগ আয়েশা বেগমকে বলে, আম্মু জুই কোথায়? উপরে, তার রুমেই আছে। আকাশ জুইয়ের সাথে দেখা করতে গিয়েছে। কেন? আমি ওর সাথে কিছু কথা বলতে চাই। পরাগ জুইয়ের রুমে গিয়ে দেখে আকাশ জুইয়ের সাথে কথা বলছে। পরাগকে দেখে জুই ঘেমে একাকার হয়ে যায়। পরাগ গিয়ে আকাশের কাঁধে হাত রেখে বলে, তোর বাবা মা তোর জন্য অপেক্ষা করছে, যা তাড়াতাড়ি যা। আকাশ পরাগকে দেখে বলে, আরে দোস, তুই কখন এলি? মাত্রই। এখন বাসায় না আসলে তো এত কিছু জানতেই পারতাম না। আর আকাশ, তুই আপাতত আমাকে একবার বলতে পারতি। আসলে দোস, যা হোক, তুই এখন আঙ্কেল আন্টিকে নিয়ে বাসায় যা। আর বাসায় গিয়ে মাথায় বেশি করে সরিষার তেল দিবি। তবে যদি তোর মাথা থেকে মেয়েদের ভূত দূর হয়। আকাশ পরাগের কথার কিছু বুঝেনি। পরাগ আকাশকে নিচে পাঠিয়ে দেয়। পরাগকে দেখে জুইয়ের গতকালের চড়টার কথা মনে হয়। পরাগ জুইয়ের দিকে এগোতে থাকে। পরাগকে নিজের দিকে এগোতে দেখে জুই ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে চোখ খুলে দেখে তার গায়ে লাল বেনারসি, গা ভর্তি গহনা। জুই ভয়ে আতঙ্কে মুখটা কাচুমাচু করে ফেলে। তার সাজ দেখে সে নিজেই হতভম্ব। তার মাথায় একটা কথাই ঘুরছে, তাকে এমন বউয়ের পোশাক পরালো কে? জুই সামনে তাকিয়ে দেখে পরাগ তার সামনে দাঁড়িয়ে আছে। পরাগের গায়ে পাঞ্জাবি, হাত দুটি বগলের নিচে রেখে তার দিকে কেমন অদ্ভুতভাবে চেয়ে আছে। জুই খেয়াল করে সে বাসায় নেই। এটা কোনো অফিস মনে হচ্ছে। সোফায় সে শুয়েছিল। জুই ভয়ে ভয়ে বলে, আমি থা আমার গায়ে এই পোশাক কেন? জুইয়ের কথা শুনে পরাগ জুইয়ের কাছে এসে বলে, তুমি কাজী অফিসে, এখন তোমার বিয়ে, তাই তোমার শরীরে এমন পোশাক। এ হু বিয়ে, চলো অনেক ঘুমিয়েছ। পরাগ জুইয়ের হাত ধরতে গেলে জুই নিজের জায়গা থেকে নড়ে বসে। জুই বলে, আমি বিয়ে করব না। আমি বাসায় যাব। আমি মামুনির কাছে যাব। আমি আনিকার কাছে যাব। হু যাবে। আগে বিয়েটা হোক তারপর। আমি বিয়ে করব না। কেন করবে না? আকাশকে তো বিয়ে করতে রাজি হয়েছিলে। তাহলে এখন করবে না কেন? করব না। করতে হবে। চলো, বিয়ে তোমাকে করতেই হবে। গতকালের চড়টার কথা মনে আছে? ভ্যা 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 ভ্যা, আমি বিয়ে করব না। আমি বাসায় যাব। ভ্যা ভ্যা। জুইয়ের কান্না শুনে ওপর পাশ থেকে আনিকা আর পরাগের বন্ধুরা বের হয়ে আসে। জুই আনিকাকে দেখে সোফা থেকে উঠে দৌড়ে গিয়ে আনিকাকে জড়িয়ে ধরে। আনিকা বলে, আরে কাঁদছ কেন? তোমার ভাই জোর করে আমার বিয়ে দিয়ে দিতে চাইছে। আমি বিয়ে করব না। কি বলছো তুমি? জানো, আমার ভাইয়ার জন্য সব মেয়েরা পাগল। সেখানে ভাইয়া নিজে তোমাকে বিয়ে করতে চাইছে, আর তুমি বলছো তুমি বিয়ে করতে চাও না? আনিকার কথা শুনে জুইয়ের কান্না বন্ধ হয়ে যায়। জুই একবার আনিকাকে আর একবার পরাগকে দেখে 10 মিনিট একে অপরের মুখ দেখেই চলে যায়। জুই বলে, তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে? হুম। হঠাৎ করে জুই আবার কাঁদতে শুরু করে। পরাগ অবাক।
এই মেয়ে কি কাঁদছে আর নাকের পানি ফেলছে? আনিকা বোকার মতো জিজ্ঞেস করে, আবার কাঁদছ কেন? আবার কি হলো? আমি তোমার ভাইকেই বিয়ে করব না। ভ্যা ভ্যা। কেন? আমার ভাইকেই কেন বিয়ে করবে না? জুইয়ের কথা শুনে পরাগ, আনিকা সহ পরাগের সব বন্ধুরা অবাক হয়। পরাগ হা করে জুইয়ের দিকে তাকিয়ে থাকে। জুই বলে, তোমার ভাই পচা, আমাকে শুধু মারে। কাল মেরে আমার গাল ভর্তা বানিয়ে ফেলেছে। জুইয়ের কথা শুনে পরাগ বোকা বনে চলে যায়। বাকি সবাই পরাগের দিকে তাকিয়ে থাকে। পরাগ আনিকার কাছে গিয়ে জুইয়ের হাত ধরে টেনে জুইকে একটু নিজের কাছে এনে দাঁতে দাঁত চেপে বলে, কি হচ্ছে কি? কি সব বলছো? সত্যি কথাই তো বলছি, আমি মিথ্যা কথা বলি না। আপনি আমাকে মেরেছেন, খুব জোরেই মেরেছেন। এই মেয়ে চুপ করো তো, আর একটা বাজে কথা বললে এক চড় মেরে উপর থেকে নিচে ফেলে দিব। ভ্যা ভ্যা। আবার আমাকে বকছে। আমি কিন্তু আপনার পাঞ্জাবিতে নাক মুছব। জুইয়ের কথা শুনে পরাগ এতটা সকট হয় যে ভ্যাবলার মতো চেয়ে থাকে শুধু। কিছুক্ষণ পর পরাগ বলে, কি করবে? আমাকে ছাড়ুন, না হলে আমি আপনার পাঞ্জাবিতে নাক মুছব। জুই পরাগের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে আনিকার কাছে এসে বলে, আমি বাসায় যাব। আমাকে বাসায় নিয়ে চলো। পরাগ আবার এসে জুইয়ের হাত ধরে টেনে ভেতরে নিয়ে আসে। জুই বলে, আমাকে এভাবে টানছেন কেন? আমার হাতটা তো ছিঁড়ে যাবে। ছাড়ুন বলছি। পরাগ জুইকে ভেতরে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দেয়। পাশের চেয়ারটায় পরাগ নিজে বসে। সামনে কাজী সাহেব। পরাগ জুইকে আস্তে করে বলে, আর একবার যদি আজে বাজে কিছু বলতে শুনি কষে একটা চড় খাবে। চুপচাপ বসে থাকবে যতক্ষণ বিয়েটা সম্পূর্ণ না হয়। পরাগের কথা শুনে জুই আবার কান্না করতে থাকে। জুই আনিকাকে বলে, তোমার ভাইয়া আবার আমাকে বকছে। ভ্যা ভ্যা। জুইয়ের কান্না দেখে কাজী সাহেব বলেন, মেয়ে কান্দে কেন? পরাগ বলে, বিয়ের কথা চলাকালীন মেয়েরা একটু কেঁদেই থাকে। এর উপরও সেরকম প্রভাব পড়েছে। আপনি চিন্তা করবেন না, বিয়ে শেষ হলে সব ঠিক হয়ে যাবে। আপনি বিয়ে পড়ান। পরাগের কথা শুনে জুই কান্না থামিয়ে বলে, আমি বিয়ের জন্য কাঁদছি না, আপনি বকেছেন তাই কাঁদছি। জুই কাঁদছে আর কাজী সাহেব বিয়ের সব নিয়ম কানুন শেষ করে। এখন সাইন করার পালা। পরাগ সাইন করেছে কিন্তু জুই কিছুতেই সাইন করতে চাইছে না। এবার পরাগ অনেকটা রেগে যায়। পরাগ বলে, ভালোয় ভালোয় সাইন করবে নাকি আমি অন্য ব্যবস্থা করব? জুই পরাগের দিকে চেয়ে ভয় কুকড়ে যায়। জুই বলে, মি তো বেয়াদব মেয়ে, আমার কথা কানে যায় না? সাইন করতে বলছি, সাইন করো। ভ্যা ভ্যা। আমি বেয়াদব মেয়ে না, আমি গুড গার্ল। আমাকে আপনি খালি বকেন আর বকেন। আমি আপনার সাথে কথা বলবো না। কথা বলতে হবে না, বাসায় গিয়ে আমি আপনাকে দেখে নিব। সাইনটা করে তারপর থেকে সব সময় তুমি শুধু আমাকেই দেখবে। আমি মানা করব না, এখন সাইনটা করে দাও, তাহলেই হবে। জুই কাঁদতে কাঁদতে পেপারে সাইন করে দেয়। বিয়ের কাজ সম্পূর্ণ হলে পরাগ, জুই আর আনিকা নিজের বাসার দিকে রওনা দেয়। গাড়িতে জুই একটাও কথা বলেনি। বাসার সামনে এসে গাড়ি থামলে পরাগ আনিকা নেমে যায়। কিন্তু জুই গাড়িতেই বসে থাকে। আনিকা গাড়ির কাঁচ নামিয়ে ভেতরে উকি দিয়ে বলে, কি হলো, নামছো না কেন? নামবো কি করে? আমার শাড়ি তো খুলে গেছে। অহ, তুমি যে কি, এখন শাড়ি পরবে কি করে? পরাগ একটু এগিয়ে গিয়ে দেখে পাশে আনিকা, জুই কেউই নেই। পরাগ আবার পিছিয়ে এসে আনিকাকে বলে, এখন আবার কি হলো? গাড়ি থেকে নামছে না কেন? নামবে কি করে? ম্যাডামের শাড়ি খুলে গেছে।
অহ, এই মেয়ে যেখানে যাবে সেখানেই ঝামেলা করবে। পরাগ গিয়ে গাড়ির দরজা খুলে জুঁইকে কোলে তুলে নেয়। জুঁই নিজের শাড়ির কুচি ধরে বসেছিল। পরাগ হঠাৎ গিয়ে তাকে কোলে তুলে নেয়। জুঁই বলে, কি করছেন, কি করছেন? চুপচাপ থাকো, না হলে কোল থেকে ফেলে দিব। পরাগের কথা শুনে জুঁই শাড়ি ছেড়ে দিয়ে পরাগের গলা জড়িয়ে ধরে। পরাগ মুচকি হাসতে থাকে, আর জুঁই পরাগের দিকে তাকিয়ে থাকে। পরাগ জুঁইকে নিয়ে দরজার কাছে দাঁড়ায়। আয়েশা বেগম ডালাতে বরণ করার সব জিনিস নিয়ে এসে বলেন, একটা বিয়ে করতে এত সময় লাগে? আমি কখন থেকে অপেক্ষা করছি, কখন ছেলের বউকে দেখব। জুঁই হা করে আয়েশা বেগমের দিকে তাকিয়ে থাকে। জুঁই বলে, মামুনি, তুমিও? কি করব বল? ছেলের আবদার, তাছাড়া ছেলের পছন্দটা যে আমারও পছন্দ। কেন আমাকে শাশুড়ি হিসাবে মানতে কি তোর কোনো সমস্যা আছে? আয়েশা বেগমের কথা শুনে জুঁইয়ের চোখ দিয়ে পানি চলে আসে। আয়েশা বেগম বলেন, এখন কাঁদবি না, পরে কাঁদিস। এখন গিয়ে শাড়িটা চেঞ্জ করে আয়। পরাগ ওকে রুমে নিয়ে যা। ঠিক আছে। পরাগ জুঁইকে নিজের রুমে নিয়ে যেতে লাগলে জুঁই বলে, আপনি কি কানা হয়ে গেছেন? আমার রুম ওই দিকে। কানা হইনি, তুমি ভুলে যাচ্ছ আমাদের বিয়ে হয়েছে। এখন তুমি আমার রুমে আমার সাথে থাকবে। না না না, আমি আপনার সাথে থাকব না, আমি আনিকার সাথে থাকব। আমাকে আনিকার রুমে নিয়ে যান। পরাগ জুঁইয়ের কথায় পাত্তা না দিয়ে জুঁইকে নিজের রুমে নিয়ে যায়। নিজের বিছানায় বসিয়ে দিয়ে বলে, যাও, শাড়িটা বদলে আসো। পরাগ গিয়ে নিজের আলমারি খুলে একটা ট্রাউজার আর একটা টি শার্ট বের করে দেখে জুঁই বসেই আছে। পরাগ বলে, বসে আছো কেন? যাও ফ্রেশ হয়ে আসো। আপনি এত বোকা কেন? শাড়ি চেঞ্জ করে পরব কি? আমার সব জামা তো আনিকার রুমে। অহ, ভুলে গেছি। তুমি বসো, আমি নিয়ে আসছি। পরাগ নিজের জামা কাপড় বিছানায় রেখে বাইরে চলে আসে। জুঁই পরাগের টি শার্টটা হাতে নিয়ে ভালো করে দেখে, তারপর টি শার্টটা বিছানায় মেলে রাখে। জুঁই টি শার্টের দিকে আঙ্গুল তুলে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে চড় মারিস? আবার আমাকে জোর করে ভয় দেখিয়ে বিয়ে করলি? দাঁড়া, দেখ আমি তোর কি করি। বলেই জুঁই পরাগের টি শার্টের উপর ডিসুম ডিসুম কয়েকটা কিল ঘুষি মারে। পরাগ জুঁইয়ের জামা নিয়ে দরজার কাছে আসতেই দেখে জুঁই তার টি শার্টে ঘুষি দিচ্ছে আর কি যেন বলছে। বিষয়টা বুঝার জন্য পরাগ দরজার কাছে পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকে জুঁই কি করছে। জুঁই টি শার্টটা নিজের চোখের সামনে মেলে ধরে বলে, আমাকে ভয় লাগে না? আমার নাম জুঁই। আমার সাথে রাগে কথা বলা? এবার এমন শিক্ষা দিব আর একবার আমার সামনে চোখ তুলে তাকালে ভয় লাগবে। জুঁইয়ের কাণ্ডগুলো দেখে পরাগ হতভম্ব। মেয়েটা পাগল নাকি? টি শার্টের সাথে কথা বলছে। জুঁই পরাগের টি শার্টে কামড় দিয়ে টান দেয়। পাতলা টি শার্ট হওয়ায় টি শার্টটা ছিঁড়ে যায়। জুঁই তো ভয়ই শেষ। জুঁই ফেসটা একদম বাচ্চাদের মতো করে ফেলে। এবার পরাগের মজা লাগছে। ভেতরে ভেতরে পরাগ হাসতে হাসতে কুটিকুটি হয়ে যাচ্ছে। ভয়ে জুঁই কান্না করে দেয়। পরাগ ফিসফিস করে বলে, বীর, এইটুতেই কান্না করে দিছে। আর একটু আগে কি করছিল সামান্য একটা টি শার্টের সাথে? পরাগে অনেক হাসি পাচ্ছে। পরাগ রুমে ঢুকতেই জুঁই কান্না থামিয়ে তাড়াতাড়ি পরাগের টি শার্টটা বিছানায় রেখে দেয়। পরাগ জুঁইয়ের সামনে গিয়ে বলে, কি, কাঁদছ কেন? কই কাঁদছি? আমি মনে হয় তোমার কান্নার শব্দ শুনলাম। আমি কাঁদব কেন? আমি কাঁদিনি। আপনি ভুল শুনেছেন। ও আচ্ছা, না কাঁদলেই ভালো। এই নাও তোমার জামা।
পরাগ জুইয়ের হাতে জামাগুলো দিয়ে নিজে টি শার্টটা হাতে নিয়ে বলে, এ কি? আমার টি শার্টের এমন অবস্থা করল কে? এক্ষুনি তো ভালো ছিল। তুমি জানো আমার টি শার্টটা কি করে এমন হলো? মি মনে হচ্ছে ইঁদুরে কুটকুট করে কেটেছে। আমি মোটেও ইঁদুর না। আমি তোমাকে ইঁদুর বললাম কখন? আমি জানি, আপনি আমাকেই বলেছেন। আপনি খুব পচা লোক। আমাকে মারেন, আমাকে বেয়াদব বলেন, আমাকে বেয়াদব বলেন। এখন বলছেন আমি ইঁদুর। আমনি। জুই অনেক জোরে কান্না করতে শুরু করে। পরাগ বলে, এই মেয়ে, এত জোরে কাঁদছ কেন? বন্ধ করো, আম্মু চলে আসবে। পরাগের কথা শুনে জুই আরো জোরে কাঁদে। পরাগ বিরক্ত নিয়ে জোরে এক দমক দিলে জুইয়ের কান্নার গতি আরো বেড়ে যায়। জুইয়ের কান্নার শব্দ শুনে আয়েশা বেগম পরাগের রুমে চলে আসে। এসে দেখে জুই কাঁদছে। আয়েশা বেগম জুইয়ের কাছে গিয়ে বলে, কি রে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? আয়েশা বেগমকে দেখে জুই বলে, তোমার ছেলে আমাকে বকে। জুইয়ের কথা শুনে পরাগ জুইয়ের দিকে হাঁ করে চেয়ে থাকে। আয়েশা বেগম পরাগের দিকে তাকিয়ে বলে, জুই যা বলছে সেসব কি সত্যি? পরাগ কি বলবে বুঝতে পারছে না। পরাগ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। জুই বলে, সত্যি বলছি, তোমার ছেলে আমাকে মেরেছেও। পরাগ অবাক হতে হতে শেষ সীমায় পৌঁছে গেছে। এই মেয়ে কি আম্মুকে এসব কথা বলে দিল? জুইয়ের কথা শুনে এবার আয়েশা বেগম রেগে গেলেন। আয়েশা বেগম জুইয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, পরাগ, আমি যা শুনছি তা কি সত্যি? এ মা, নে মোমু, তুই নিজে জুইকে বিয়ে করতে বললি। তোকে কেউ জোর করেনি, আমিও বলিনি। আর বিয়ে করতে না করতেই কি সব শুনছি? বাকি জীবনটা কেমনে কাটবে বলতে পারিস? বউয়ের গায়ে হাত তুলিস? এই শিক্ষা আমি তোকে দিয়েছি? এখনো পর্যন্ত কোনো দিন তোর বাবা আমাকে আঘাত দিয়েও একটা কথা বলেনি। আর তুই আজ বিয়ে করলি আর আজকেই মেয়েটাকে কাঁদালি? সরি বললেই শেষ? কান ধর। আয়েশা বেগমের কথা শুনে পরাগ হতভম্ব। হায় হায়, কি দিন আসলো! আজকে কিনা তাকে কান ধরতে হবে। পরাগ বলে, আম্মু এসব কি বলছো? কান ধরব মানে? শুধু কান ধরবি না, কান ধরে 100 বার উঠো বসো করবি। আম্মু প্লিজ, লোকজনের সামনে। আমি কি বলছি কানে যাচ্ছে না? এক্ষুনি কান ধর। বেচারা পরাগ মুখ কাচুমাচু করে আয়েশা বেগমের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আয়েশা বেগম বলেন, লাভ নেই, কান ধরতে বলেছি, কান ধর। পরাগ তার মাকে কিছুতেই বুঝাতে পারল না। বাধ্য হয়ে সে কান ধরে আর বলে, আল্লাহ, এই মেয়ে কি? এসব কথা আম্মুকে বলার কি দরকার ছিল? কি কপাল! বিয়ের প্রথম দিনেই এমন বাস দিল। লজ্জায় পরাগ শেষ হয়ে যাচ্ছিল। আয়েশা বেগম জুইকে বলে, এবার যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। আর কোনোদিন পরাগ তোকে বকবে না। আর বকলে আমাকে বলবি, কেমন? আচ্ছা। জুই খুশি মনে ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে আসে। পরাগের দিকে আর চোখে তাকায়। তারপর রুম থেকে বের হয়ে যায়। আয়েশা বেগম জুইকে নিজের হাতে খাইয়ে দেন। জুই খাওয়া দাওয়া করে আনিকার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বাকিটা দিনে পরাগ একবারও জুইকে দেখতে পায়নি। সন্ধ্যার দিকে ডেকোরেশনের লোক এসে পরাগের রুমে বাসর ঘর সাজায়। আয়েশা বেগম জুইয়ের জন্য লাল বেনারসি আর পরাগের জন্য সাদা পাঞ্জাবি নিয়ে আসে।
একমাত্র ছেলে বিয়ে করেছে, আর কোনো রকম আয়োজন হবে না, এ হতেই পারে না। বিয়েটা হঠাৎ করে হলেও তিনি সব নিয়ম পালন করবেন আর কয়েকদিন পর একটা বড় রিসিপশনের আয়োজন করার প্ল্যানও করেছেন। সন্ধ্যার পরে পার্লার থেকে লোক আসলে আনিকা জুঁইকে ডেকে তুলে। জুঁই বলে, ইস, ডাকছ কেন? ঘুমাতে দাও। পার্লার থেকে লোক এসেছে তোমাকে সাজাতে। উঠো। আমাকে সাজাবে কেন? লোকগুলো হয়তো ভুল বাড়িতে চলে এসেছে। জি না, তারা ঠিক বাড়িতেই এসেছে। আজ তোমার আর ভাইয়া বাসর রাত, তাই তোমাকে সাজাতে এসেছে। আনিকার কথা শুনে জুঁই এক লাফে শোয়া থেকে উঠে বসে চোখ কচলাতে কচলাতে বলে, বা স র। জুঁই মনে মনে বলে, একটু আগে আমার জন্য কান ধরে উঠবস করেছে, এখন আমাকে একা পেলে যদি মারে। হু, বিয়ে হয়েছে আর বাসর হবে না? চলো। না না, আমি যাব না। যাবে না কেন? তোমার ভাই আমাকে মারবে। ভাইয়া তোমাকে মারবে কেন? চলো তো, কিছু হবে না। না, আমি যাব না। তুমি ভাইয়াকে এত ভয় পাও কেন? ভাইয়া খুব ভালো। ভাইয়ার মতো ছেলে খুঁজে পাবে না। তোমার ভাইয়ার মতো আর ছেলে নাই? না, থাকলেও আমার জানা নেই। না থাকলেই ভালো। তাহলে আর কোনো মেয়েকে আমার মতো ঠাস ঠাস খেতে হবে না। বাবা গো বাবা, কি শক্ত হাত! আমার চোখগুলো ডাবল হয়ে গেছিল। আর একটু জোরে দিলে তো ট্রিপল হয়ে যেত। আল্লাহ আমাকে বাঁচাইছে। মানে, কি সব বলছো বলো তো? কিছু না। আমি সাজব না। তুমি গিয়ে বলো। আম্মু কিন্তু রাগ করবে, কষ্টও পাবে। আনিকার কথা শুনে জুঁইয়ের হাসিখুশি মুখটা মলিন হয়ে যায়। এই লোকগুলো তার জন্য এত কিছু করল, আর আজ তার জন্য সবার মন খারাপ হবে? মামুনি কষ্ট পাবে? তা কিছুতেই হতে পারে না। জুঁই বলে, ঠিক আছে, আমি যাব। তুমি গিয়ে বলো আমি আসছি। জুঁই বিছানা থেকে উঠে গিয়ে হাত মুখ ধুয়ে আসে। ড্রয়িং রুমে পার্লারের মেয়েরা বসে আসে। জুঁইকে আসতে দেখে আয়েশা বেগম বলে, আয় আয়, তোর জন্যই অপেক্ষা করছি। আয়েশা বেগম জুঁইকে নিয়ে সবার মাঝে বসিয়ে দিয়ে পার্লারের মহিলাদের উদ্দেশ্যে বলেন, আমার বৌমাকে পরীর মতো সাজাবে আজ, যাতে আমার ছেলে দেখে চিনতে না পারে। আয়েশা বেগমের কথা শুনে একটা মেয়ে বলে, আপনার বৌমা তো এমনিতেই পরীর মতো সুন্দর, না সাজালেও চলে, আর সাজালে আপনার ছেলে চিনতেই পারবে না। দেখবেন। সবার কথায় জুঁই লজ্জায় লাল নীল রং ধারণ করে। পার্লারের মেয়েরা জুঁইয়ের হাতে মেহেদি লাগিয়ে দেয়। পি অক্ষরের চারপাশে সুন্দর ডিজাইন। এই প্রথম কারো নামে মেহেদি পড়ল জুঁই। এই এক অন্যরকম ফিলিংস, এক ভালো লাগা। জুঁই জানে না হঠাৎ তার মনে এত আবেগ কেন লাগছে। 5 মিনিট পরেই মেহেদির গাঢ় রঙে রাঙিয়ে যায় জুঁইয়ের হাত। জুঁই অপলকে চেয়ে থাকে পি অক্ষরটার দিকে। হঠাৎ করেই জুঁইয়ের খুব ইচ্ছে করছে পরাগকে একটু দেখতে। মনটা কেন জানি বেকুল হয়ে গেছে। জুঁই বারবার দরজার দিকে উকি দিকে থাকে, আর মনে মনে বলতে থাকে, একবার আসবেন প্লিজ। আপনাকে দেখার জন্য যে আমার মন ব্যাকুল হয়ে আছে। প্লিজ, আসুন না। প্লিজ প্লিজ প্লিজ। জুঁই চোখ বন্ধ করে কথাগুলো বলছিল। চোখ খুলে দেখে পরাগ তার সামনে তার দিকে চেয়ে তাকিয়ে আছে। জুঁইও পরাগের দিকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর পরাগ জুঁইয়ের দিকে ভ্রু কুঁচকে তাকালে জুঁই লজ্জায় চোখ নামিয়ে ফেলে। রাত 10টা বাজে। জুঁইকে সাজানো শেষ। লাল টুকটুকে শাড়িতে জুঁইকে অপরূপা লাগছে। আয়েশা বেগম ছেলেকেও ড্রয়িং রুমে ডেকে পাঠালেন। একটা অবুঝ মেয়েকে নিজের ছেলের সাথে বিয়ে দিলেন। এই নিয়ে ছেলের সাথে কিছু কথা বলার দরকার।
পরাগ ড্রয়িং রুমে এসে জুঁইকে দেখে চমকে উঠে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার মনে হচ্ছিল কোনো চাঁদ কন্যা তার চোখের সামনে বসে আছে। চাঁদ যেমন আলো দিয়ে পৃথিবী আলোকিত করে, তেমনি এই মেয়ের রূপের আলোয় তার ঘর আলোকিত হয়েছে। ছেলেকে দেখে আয়েশা বেগম ডাক দিলেন। মায়ের কথায় পরাগের ঘোর কাটে। পরাগ গিয়ে তার মায়ের পাশে দাঁড়ায়। আয়েশা বেগম জুঁইয়ের হাতটা পরাগের হাতের উপর রেখে বললেন, আজ থেকে এই মেয়ের দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম। কখনো জুঁইকে কষ্ট পেতে দিস না। মেয়েটা জীবনে অনেক কষ্টের সম্মুখীন হয়েছে। এখন থেকে সব রকম সুখ যেন পায়। আম্মু, আমি তোমাকে কথা দিলাম, আজ থেকে জুঁইয়ের হাসির দায়িত্বটা আমার। কখনোই কষ্ট পেতে দিব না। মা ছেলের কথা শুনে জুঁই কান্না করে দেয়। সেই জীবনে কি পুণ্য করেছে কে জানে, না হলে এমন একটা পরিবার কেউ পায়। আয়েশা বেগম জুঁইয়ের চোখের পানি মুছে দিয়ে বলেন, আবার কাঁদে? কান্না থামা বলছি, না হলে কিন্তু চড় খাবি। জুঁই তাড়াতাড়ি চোখের জল মুছে বলে, মাগো মা। আয়েশা বেগম অবাক হয়ে বলেন, কি হয়েছে? দেখছি মা ছেলে দুজনেই চর স্পেশালিস্ট। কথায় কথায় চর মারতে চায়। জুঁইয়ের কথা শুনে রুমের সবাই হেসে দেয়। আয়েশা বেগম জুঁইয়ের কপালে চুমু দিয়ে বলেন, আমি আমার মেয়েকে যখন ইচ্ছা মারব, আর কেউ মারতে পারবে না। কেউ যদি তোকে কিছু বলে আমাকে বলবি, দেখবি আমি তার কি অবস্থা করি। জুঁই মাথা নেড়ে হ্যাঁ বলে। আনিকা বলে, আম্মু আমি এখন জুঁইকে কি ডাকব? ভাবি নাকি জুঁই? আয়েশা বেগম হেসে বলেন, তোর যখন যা মন চায় তাই ডাকবি। তাহলে আমি ভাবি ডাকি? কি বলো ভাইয়া? আমার চাঁদ সুন্দরী ভাবি। বলে আনিকা জুঁইকে জড়িয়ে ধরে। জুঁই বলে, হু, আমার দুষ্টু মিষ্টি ননদি। আয়েশা বেগম বলেন, অনেক রাত হয়েছে। আনিকা, তুই জুঁইকে পরাগের ঘরে দিয়ে আয়। যা। ঠিক আছো। চলো মাই সুইট হার্ট ভাবি। আনিকা জুঁইকে পরাগের রুমে রেখে আসে। জুঁই খাটের উপর বসে আছে। রাত 11টার উপরে বাজে। পরাগ এখনো রুমে আসছে না। জুঁইয়ের খুবই বিরক্ত লাগছে। বাইরে প্রচুর বৃষ্টি, আর জুঁইয়ের মনের ভেতরে প্রেমের তোলপাড় করা ঝড়। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেয়ে জুঁই মাথা তুলে দেখে পরাগ আসছে। জুঁই বিছানা থেকে উঠে পরাগের দিকে এগিয়ে গিয়ে বলে, এতক্ষণে আসলেন? হু, কেন? বসে থাকতে থাকতে আমি বোরিং হয়ে গেলাম। এখন চলুন তো আমার সাথে। পরাগ অবাক হয়ে বলে, কোথায়? কোথায় আবার? ছাদে। ছাদে? বাহিরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাঝে ছাদে যাব? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিকই আছে, যাবেন কিনা বলেন? না যাব না, বৃষ্টি পড়ছে, তার মধ্যে আজ আমাদের বাসর রাত। এই রাতে বৃষ্টিতে ছাদে যাওয়ার প্রশ্নই আসে না। আপনি যাবেন না তাই তো? যাব না। আমি কিন্তু এখনই মামনিকে গিয়ে বলবো আমার সাথে না গেলে। কি? আমাকে ব্রেকমেইল করা হচ্ছে? যাও, গিয়ে বলো। আমার কোনো সমস্যা নাই। পরাগের কথা শেষ হলে জুঁই দরজা খুলে বাইরে বের হতে নিলে পরাগ এসে বলে, এই যাব? কি মুশকিল এত রাতে বৃষ্টির মধ্যে ছাদে? উফ, ডিসকাস্টিং। কিছু বললেন? না বলিনি, চলো। হ্যাঁ চলেন। বেচারা পরাগ কি করবে, বউয়ের পেছনে পেছনে গেল ছাদে। জুঁই একটু আগেই গেল। জুঁই মনের আনন্দে বৃষ্টিতে ভিজতে শুরু করে। পরাগ হঠাৎ করে যেন একটা পরী দেখতে পেল। এটা কি সত্যি জুঁই, নাকি পরী? দুটো হাত ছেড়ে দিয়ে বৃষ্টিতে ভিজছে। চুলগুলো ভিজে একপাশে পড়ে আছে।
শাড়ির আঁচলটা কোমরে বাঁধা, কাজল ধুয়ে লেপটে গেছে, সব সাজ পানিতে চলে গেছে। তবু অপরূপ সুন্দর লাগছে জুঁইকে। পৃথিবীতে কত রকম কন্যা হয়, মৎস্যকন্যা আরো কত কি। জুঁই হল বৃষ্টিকন্যা। পরাগ আর নিজের মনকে মানাতে পারছিল না। কি করবে? বউ বৃষ্টিতে একা একা ভিজছে, তার কি দাঁড়িয়ে থাকলে চলে? পরাগও ভিজতে শুরু করল। আস্তে আস্তে পরাগ তার পরীটার কাছে এগিয়ে গেল। কাছ থেকে আরো সুন্দর লাগছে জুঁইকে। বিধাতা মনে হয় সব রূপ তাকে দিয়ে দিয়েছে। পরাগ আচমকা জুঁইকে কোলে তুলে নিল। জুঁই পরাগের গলা জড়িয়ে ধরে বলল, কি করছেন? তুমি এত সুন্দর কেন জান পাখি? হইছে, আর পাম দিতে হবে না। জুঁইয়ের এই কথা শুনে পরাগ তার মুখটাকে একটু দুষ্টুমিতে বন্ধ করে দিল। জুঁইয়ের ঠোঁটে একের পর এক চুমু খেতে লাগল। 5 মিনিট পরাগ এমন পাগলামি করল। তারপর জুঁইয়ের ঠোঁট দুটি ছেড়ে দিয়ে বলল, সত্যি তুমি এত সুন্দর কেন? তোমার রূপে পাগল হয়ে গেছি। খুব ভালোবেসে ফেলেছি তোমায়, প্লিজ কখনো আমাকে ছেড়ে যেও না। আপনার বউ আপনারই থাকবে, কোথাও যাবে না। আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার এসব ছোট ছোট পাগলামি গুলা সহ্য করতে না পারলে খবর আছে। তোমার সব পাগলামি আমি সহ্য করব। তুমি শুধু আমাকে তোমার ভালোবাসা দিও। ভালোবাসব। তবে আমাকে নিয়ে মাঝে মাঝে এমনি করে বৃষ্টিতে ভিজতে হবে। মাঝে মাঝে রাতে সবার চোখে ফাঁকি দিয়ে ঘুরতে যেতে হবে। বিকেলে নদীর ধারে আমাকে নিয়ে হাঁটতে হবে হাতে হাত রেখে। শত অফিস থাকলেও আমার জন্য সময় বের করতে হবে। পরাগ আর জুঁইকে কথা বলতে দিল না। জুঁইয়ের ঠোঁট দুটি আবার নিজের ঠোঁটের আয়ত্তে নিয়ে গেল। জুঁই পরাগের চুলগুলো শক্ত করে মুঠোই করে ধরল। দুজনেই দুজনাতে পাগলামি করতে লাগল। পরাগ জুঁইয়ের ঠোঁট ছাড়তেই জুঁই হাঁপাতে লাগল। পরাগ বলল, তোমার বলা না বলা সব আবদার রাখব ম্যাডাম, তবে তুমি আমার এই ছোট ছোট দুষ্টুমির আবদারগুলো রেখো। চলো, আজ আর ভিজতে হবে না। এবার রুমে যাই। রুমে গিয়ে দুজনে জমিয়ে ক্রিকেট খেলব। পরাগের কথা শুনে জুঁই আর কিছুই বলতে পারল না। লজ্জায় পরাগের বুকে মুখ লুকিয়ে ফেলল। হঠাৎ করে পরাগ কিছুর সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। পরাগের ঘোর কেটে যায়। পরাগ তাকিয়ে দেখে সে নিজের বাসার সামনে। ভালোবাসায় কেটে যায় বেশ কিছু দিন। পরাগ উঠে দাঁড়ায়। রাত তো শেষ হয়ে এলো। জুঁইকে কোথাও পেল না। কোথায় গেল মেয়েটা? পরাগের মনে অনুশোচনা কাজ করছে। বিয়ের দিন মাকে ছুঁয়ে কথা দিয়েছিল কোনো দিন এই মেয়েটাকে কষ্ট পেতে দিবে না। কিন্তু আজ কি করে এই মেয়েটাকে এত আঘাত করল? কি বলবে তার মাকে? তার মা তো জুঁইয়ের অপেক্ষায় আছে। পরাগ নিজের রুমে গিয়ে সোফায় শুয়ে পড়ল। তার চোখ দিয়ে পানি পড়ছে। নিঃশব্দে কাঁদছে সে। এক সময় পরাগ ঘুমিয়ে পড়ে। সকালে পরাগের মুখে সোনালি সূর্যের আলো পড়তেই পরাগের ঘুম ভেঙে যায়। পরাগ অনুভব করে তার বুকটা ভার হয়ে আছে। সে একটু নড়তেও পারছে না। পরাগ মাথা তুলে দেখে জুঁই তার বুকের উপর শুয়ে আছে। জুঁইকে নিজের বুকে দেখে পরাগের চেক দিয়ে পানি চলে আসে। পরাগ তাড়াতাড়ি জুঁইকে জড়িয়ে ধরে উঠে বসে। জুঁইয়ের ঘুমটা ভেঙে যায়। জুঁই ঘুম জড়ানো কণ্ঠে বলে, উঠলেন কেন? আমার ঘুম পাচ্ছে, আমি আরো ঘুমাবো। পরাগ বলে, পাগলি মেয়ে, কোথায় ছিলে? কোথায় ছিলে সারা রাত? কোথায় না খুঁজেছি তোমাকে? বাগানে ছিলাম। বাগানে শুয়েছিলাম। কিন্তু জানেন না, আপনার বুকে না শুলে আমার ঘুম হয় না। কিন্তু আপনি তো রুমে ছিলেন না। পরাগ জুঁইয়ের দুই গালে হাত দিয়ে পাগলের মতো জুঁইয়ের মুখে চুমু খেতে থাকে। পরাগের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। পরাগ বলে, পাগলি বউ আমার,
অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে। আমাকে ক্ষমা করো। আর কখনো তোমাকে কষ্ট পেতে দিব না। প্রমিস। তোমার এই পাগল বরটাকে ক্ষমা করে দাও। জুই পরাগের দুটি হাত চেপে ধরে বলে, কি বলছেন এসব? আপনাকে আমি কি ক্ষমা করব? আপনাকে ক্ষমা করার সাধ্য আমার নেই। এসব কথা বলে আমাকে পাপী করবেন না। আপনি হলেন ফেরেশতা। আপনার জন্য আমি এত সুখের সন্ধান পেলাম। আপনি আমার জীবনটা রঙিন করলেন। আমি কত বড় ভাগ্যবতী, আপনার মতো একজন জীবন সঙ্গী পেলাম। কত জনমের পুণ্য। আপনি শুধু আমাকে আপনার পায়ে একটু জায়গা দিবেন। আমি সারাটা জীবন এখানেই কাটিয়ে দিব। আমার পায়ে নয়, তোমার জায়গা আমার হৃদয়ে, আমার বুকের গহীনে। পরাগের কথা শেষ হলে জুই বলে, আপনার বুকে আমি একটু ঘুমাই? আমার খুব ঘুম পাচ্ছে। আপনার বুকে না শুলে আমার ঘুম হয় না। মনে হয় এই বুকেই পৃথিবীর সব সুখ জমা আছে। পরাগ জুইকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, ঘুমাও। এই বুকটা তো তোমার জন্যই তৈরি করা। এই বুকে মাথা রাখার অধিকার শুধু আমার এই চাঁদ সুন্দরী বউটার, আর কারো নয়। পরাগ জুইকে নিজের বুকে নিয়ে আবার সোফায় গা এলিয়ে দেয়। জুইও পরাগের বুকের সাথে লেপ্টে যায়। সে নিজেকে বরাবরের মতো পরাগের বুকে বিলীন করে দেয়। পরাগ জুইয়ের মাথায় চুমু দিয়ে বলে, এই বুকে তুমি না শুলে আমারও নিজেকে অপূর্ণ মনে হয়। আমার এই জীবনে তুমি যে পূর্ণতা সাধক। সমাপ্ত।